তখন গ্রীষ্মকাল। আমরা একটা বাচ্চা মেয়েকে বসে খেলতে দেখি একটা নুডলস রেস্টুরেন্টের সামনে। তখনই আমরা একটা মালবাহী গাড়ি যেতে দেখি। এই মেয়েটির নাম লি জেনজিয়ান। সে রাস্তার পাশে বসে হাসি দেয় ওই মালবাহী ট্রাকের ভিতরে থাকা একটা বাচ্চা ছেলেকে দেখে। আর এরা এখানে নতুন বদলি হয়ে এসেছিল। এটা হলো লি জেনজিয়ানের বাবা লি হাওচো, আর তিনি এখানে এই রেস্টুরেন্ট চালান, যেটা একটা নুডলসের রেস্টুরেন্ট। আর এই লোক একজন পুলিশম্যান। তিনি এখানে বদলি হয়ে তার ফ্যামিলি নিয়ে এসেছে। আর এটা তার স্ত্রী এবং এটা তার ছেলে লিংশাও। লি জেনজিয়ান লিংশাওকে দেখে খুবই খুশি হয় এবং তাকে ওখানে হাই বলে। তারপরে দেখি এরা সেটেল হয়ে গিয়েছে এবং লিংশাওয়ের কাছে কিছু খেলনা দেখতে পায়, যে খেলনাগুলো দেখে তার মা প্রচণ্ড রেগে গিয়েছিল এবং সেখানে একটা ছবিও বাঁধানো ছিল। সেটা ছিল তাদের ফ্যামিলি ফটো। তার মা রেগে গিয়ে ওই খেলনাগুলো একটা ডাস্টবিনে ফেলে দিতে আসে। লি জেনজিয়ান খেলনাগুলো ফেলে দিতে দেখে সে কালেক্ট করে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার বাবাকে দেখায়। আর বাবাকে এটাও বলে যে আমি ওই ছবিতে লিংশাওয়ের একটা ছোট বোনকে দেখতে পেয়েছি, তবে সে তো এদের সঙ্গে আসেনি, অর্থাৎ তার ছোট বোন মারা গিয়েছে এবং সে একটা ঝড় বৃষ্টির রাতে মারা গিয়েছিল। তাই লিংশাওয়ের মা সহ্যই করতে পারে না তার কোনো জিনিস তার বাড়িতে থাকবে। এরপরে আমরা হাওমেই নামের একটা মহিলাকে দেখতে পাই। এই মহিলার সঙ্গে তার হাজব্যান্ডের অনেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে এবং ওই মহিলার একটা ছেলে আছে যার নাম হাও জিশো। তার বয়স 7 বছর। জিনজিয়ানের তাকে একদমই ভালো লাগে না। আসলে গ্রামের সবাই চাচ্ছিল যেন হাও জিশোর মাকে লি জেনজিয়ানের বাবা বিয়ে করে। এদিকে আমরা আবার লিংশাওকে দেখতে পাই, যেখানে দেখি তাদের বাড়ির ভিতরে ঝামেলা লেগেই আছে। আর নিচে থেকে লি জেনজিয়ান এবং তার বাবাও এগুলো শুনতে পেত। ঝামেলার পরে ভাঙচুর হলে সেগুলো আবার লিংশাও পরিষ্কার করত। আর যখন ওর বাবা মা অনেক ঝগড়া করতো তখন ও রুম থেকে বের হয়ে একটা বই নিয়ে সিঁড়িতে বসে থাকতো। লিংশাওয়ের বাবা মায়ের সবসময় ঝগড়া লেগেই থাকতো। তারা ঝগড়া করতে করতে এটাই ভুলে যেত যে তাদের একটা ছেলে আছে, তাকে খাওয়াতে হবে। তার মা অত্যাধিক মেজাজে ছিল। তার বাবা তার মাকে অনেক শান্ত করার চেষ্টা করতো কিন্তু পারতো না। লিংশাও সবসময় সিঁড়িতে এসে বসে থাকতো। এদিকে এরা বাবা এবং মেয়ে তাকে বারবার ডাকতো খাওয়ার জন্য এবং লি জিনজিয়ান তাকে সবসময় হাত ধরে টানতো তাদের বাসায় যেন সে খায়। একদিন তাদের বাসায় লিংশাও খেতে আসে। লি জিনজিয়ান খুবই খুশি হতো কারণ সে সবসময় লিংশাওকে শুরু থেকেই পছন্দ করতো। এবং লিংশাও যখন তার ঘরে আসে তখন সে তার বাবা মায়ের ওই ছিঁড়ে যাওয়া ছবিটি তাকে দেখায় আর বলে, এটা আমি জোড়া লাগিয়েছি। এভাবেই তাদের দুজনের ভিতরে ভাব হতে শুরু করে। আর রোজ রোজ তাদের বাড়িতেই খেতে যেত লিংশাও। লিংশাও যেন তার বাবা মায়ের এই ঝগড়াঝাটির ভিতরে একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছিল, আর সেটা হলো লি জিনজিয়ান এবং তার বাবা। আর একদিন আমরা দেখি যে হাও জিশু সেও চলে এসেছিল এদের বাড়িতে। জিশুর মা এখন অর্থনৈতিক সমস্যায় পড়েছিল, তাই সে লি জিনজিয়ানের বাবার কাছ থেকে অনেক বড় অঙ্কের একটা টাকা নিয়ে দেশের বাড়িতে চলে গিয়েছিল। আর হাও জিশুকে দেখাশোনা করার জন্য এখানে সাময়িক রেখে গিয়েছিল। জিশু তাকে হঠাৎ বাবা বলে ডেকে ওঠে, কারণ সে জন্মের পর থেকে তার বাবাকে দেখেনি। তবে লি জিনজিয়ান এবং জিশুর একদমই বনতো না। জিশু লি জিনজিয়ানকে খুবই ভালোবাসতো, কিন্তু লি জিনজিয়ান সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করত, এমনকি তাকে সেই বাড়ি থাকতেও দিতে চাইতো না। অন্যদিকে সে কিন্তু লিংশাওকে অনেক বেশি যত্ন কেয়ার এগুলো করতো, আর হাও জিশুর সঙ্গে যত খারাপ আচরণ করত। একদিন লি জিনজিয়ান এবং লিংশাও স্কুল থেকে ফিরে এসে দেখে যে লিংশাওয়ের মা ব্যাগ নিয়ে বের হয়ে এই বাড়ি থেকেই চলে যাচ্ছে। লিংশাও কিছুই বলে না, শুধু কান্না ভরা চোখে তাকিয়ে থাকে। যখন চলে যাচ্ছিল তখন লি জিনজিয়ান বলে, আন্টি তোমার কি লিংশাওকে আর লাগবে না? যদি না লাগে তবে তুমি আমাকে তাকে দিয়ে যাও, আমার একটা ভাই দরকার। তখন আন্টি অর্থাৎ লিংশাওয়ের মা বলে, ঠিক আছে, আজ থেকে লিংশাও তোমার। এটা বলে সে চলে যায়। আর ওখানে তো খুব মজা করতে থাকে লি জিনজিয়ান, আর বলতে থাকে, আজ থেকে আমার একটা ভাই আছে, আজ থেকে লিংশাও আমার। আর সেই থেকে লিংশাওকে সে ভাই বলে ডাকতে শুরু করে। এদিকে লিংশাওয়ের বাবা এসে এখন কথা বলে লি জিনজিয়ানের বাবার সঙ্গে। যেহেতু তিনি একজন পুলিশ এবং অনেক বিজি থাকতে হয়, তাই 3 ভাই বোন একসঙ্গেই মানুষ হতে থাকে। আর এখন 2009 সাল চলে এসেছে। এখন লি জিনজিয়ানের বয়স 16 বছর। এরা দুজনেও বড় হয়ে গিয়েছিল। তারা 18 বছর বয়সী। আর এটা হলো বড় লিংশাও এবং এটা হচ্ছে বড় হয়ে হাও জিশু। আর এই হলো ড্রামার মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার লি জিনজিয়ান, যার বয়স 16। লি জিনজিয়ান আজ প্রথম তার হাই স্কুলে যাবে, যার জন্য সে ভীষণ এক ভালো মুডে আছে। এবং তার ড্রেস দেখে তার বাবা বলে যে তুমি কি গুন্ডামি করতে স্কুলে যাচ্ছ নাকি? কিন্তু তার সঙ্গে তার ভাই যিশুর সবসময় তাল মিলিয়ে যাচ্ছিল। বোঝাই যায় তাদের 3 ভাই বোনের ভিতরে সম্পর্ক খুবই মিষ্টি। তারা 3 ভাই বোন একসঙ্গে স্কুলে যাচ্ছিল।
আর এদের ভিতরে লিংশাও খুব কমই কথা বলতো। বাড়ি এসে লি জিনজিয়ান খুবই খুশি ছিল, কারণ সে আজকে কিছু একটা অ্যানাউন্স করতে যাচ্ছে, যেখানে তার পরিবারের সবাই উপস্থিত ছিল। সবার মাঝে এসে বলে দেয় যে আজকে তার ফার্স্ট পিরিয়ড ডে ছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তার ছিল 2 ভাই এবং 2 বাবা। পরিবারে সে বলতে একমাত্র মেয়ে। তো সবাই তার দিকে তাকিয়ে কেমন যেন করতে থাকে। সে বলে, আমাকে তোমরা কংগ্রাচুলেশন করবে না? কিছুক্ষণ পরে দেখা যায় যিশু বলে, তোমার ঘরে কিছু একটা রেখে এসেছে ভাই লিংশাও। তখন সে বলে, কি রেখে এসেছে? এটা বলে সে দেখতে যায় যে কি নিয়ে এসেছে তার জন্য। যখন সে জিনিসটা বের করে নিয়ে আসে, তখন আবার সবার চোখ মুখে হাত উঠে যায়। সবাই খুব লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। লি জিনজিয়ানের বাবা বলে যে তুমি সবার সামনে এগুলো বলতে পারো না। জিনজিয়ান বলে, তো কি করব? আমাদের বাড়িতে বলার মতো তোমরা ছাড়া তো কেউ নেই। তারপরে আমরা একটা মেয়েকে দেখি, এর নাম মিং ইউ। তো এও তাদের সঙ্গে একই স্কুলে পড়ে, তবে কিছু লোকজনের সঙ্গে তাদের ঝামেলা হচ্ছিল। তখন মেয়েটিকে প্রোটেক্ট করার জন্য সেখানে যিশু চলে আসে। আর যখন জানতে পারে লি জিনজিয়ান যে যিশুর সঙ্গে কিছু লোকের ঝামেলা হচ্ছে, তখন সে তার ভাই লিংশাওকেও ডেকে নিয়ে আসে। আর এখানে এসে ঝামেলা মিটিয়ে তো ফেলে, কিন্তু এখানে লিংশাওকে ডাকার জন্য লিংশাও বলে, এটা তো কোনো ঝামেলাই না, তুমি শুধু শুধু আমাকে কেন ডাকলে? আর তাকে বকাঝকা করতে থাকে। আর সেও বকাঝকা শুনে তখন 2 ভাইয়ের সঙ্গে আবার স্কুলে ফেরত আসে। তবে এভাবে আসার জন্য টিচার তাদের অনেক বকাঝকা করে আর শাস্তি দেয়। তখন মিয়ংও তাদের সামনে আসার বলে, আমার জন্য তোমাদের শাস্তি পেতে হলো। আর সে লি জিনজিয়ানের ব্যাচমেট, একই সাথে সে ক্লাস প্রেসিডেন্ট। তো সে সবার সঙ্গে পরিচিত হয় আর তার খুবই ভালো লাগে লি জিনজিয়ানের 2 ভাইকে। সেখান থেকেই তাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর মিয়ংও মনে মনে পছন্দ করতে শুরু করে হাও যিশুকে। তবে এসব দিকে কোনো দিকে খেয়াল কিন্তু ছিল না লি জিনজিয়ানের। সে ভাইদের সঙ্গে একদম সিম্পল ভাবেই চলতো। এদিকে আমরা দেখি লিংশাও রাতে না খেয়ে রুমে চলে আসে, আর তার জন্য খাবার নিয়ে আসে লি জিনজিয়ান এবং হাও যিশু। তাকে বারবার খেতে বলে, তবে লিংশাও বলে যে সে ব্রাশ করেছে, সে খাবে না। লি জিনজিয়ান তখন তার খাটের উপর শুয়ে পড়ে আর বলে, তুমি না খেলে আমি যাব না। তারপরে দেখা যায় সে তার ব্ল্যাঙ্কেটের স্মেল নিতে থাকে আর বলতে থাকে, এই ব্ল্যাঙ্কেটের স্মেল একদম তোমার শরীরের মতোই। এটা যখন বলে, তখন তার দিকে তাকিয়ে থাকে তার ভাই লিংশাও এবং তাকে টেনে তুলে বলে যে তোকে বলেছি না, আমার আর হাও যিশুর দুজনের ঘরেই তুই ঢুকবি না। এরপরে সে বলে যে তাই কি হয়েছে, একটু ঢুকেছি বলে, এবং বলে যে তোমাকে খেতে হবে না। লিংশাওকে খাওয়ানোর জন্য যে খাবার সে নিয়ে এসেছিল, সেই খাবার তাকে না খেতে দিয়েই বলে তোমাকে আর খেতে হবে না, একটু শুয়েছে বলে যেন অনেক কিছু হয়ে গিয়েছে। খাবার নিয়ে সে সোজা চলে যায়। পরদিন স্কুলে গিয়ে লিংশাও দেখে যে তার মা এত বছর পরে তার সঙ্গে দেখা করতে এসেছে। এটা দেখে তার খুবই রাগ হতে থাকে। এত বছর পরে সে কেন তার সামনে এলো? সে তো তাকে ছোটবেলায় রেখে চলে গিয়েছিল। আর দূর থেকে এই দৃশ্য দেখে ফেলেছিল হাও যিশুও। তার মা তার সঙ্গে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সে তার মাকে বলে যে তুমি তো আমাকে রেখে চলে গিয়েছিলে, কেন তবে ফিরে এলে? তার মা বলে, সময় কত দ্রুত চলে যায়, তুমি কত বড় হয়ে গিয়েছো। তবে আমি চলে গিয়েছিলাম কারণ আমাকে যেতে হতো, আমার হাতে তখন আসলে কিছুই করার ছিল না। তুমি আমার সঙ্গে থাকলে তোমারই ক্ষতি হতো, তার জন্যই আমি তোমাকে ফেলে রেখে চলে গিয়েছি। কিন্তু সন্তানকে ফেলে রাখার জন্য এটা কোনো কারণ হতেই পারে না। যত বিপদই আসুক না কেন, তাকে সবসময় আগলে রাখাই উচিত। আর এরা 2 ভাই বোন যখন দেখে যে ওর মা ফিরে এসেছে, এরা বাইরে অপেক্ষা করতে থাকে। তখন হাও যিশুর নিজের মায়ের কথা মনে পড়ে, তাই সে চলে যায়। লি জিনজিয়ান ওখানে একাই বসেছিল। লিংশাও যখন জিনজিয়ানকে দেখতে পায়, তখনই সে তার মায়ের সামনে থেকে উঠে চলে আসে আর তার হাত জড়িয়ে ধরে রেখেছিল জিনজিয়ান। লিংশাও বলে, এভাবে হাত ধরে থাকলে ডিন আমাদের বকা দিবে, কিন্তু কোনোভাবেই তার হাত ছাড়তে চায় না জিনজিয়ান। তার কোথাও একটা ভয় হচ্ছিল যদি লিংশাওয়ের মা এসে তার কাছ থেকে তাকে নিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় টিচার ওদের বকা দেয় আর ওরা 2 জন দৌড় দেয়। লিংশাওয়ের মা এখন সিঙ্গাপুরে সেটেলড আছে এবং তার একটি মেয়েও আছে, কিন্তু তবুও সে তার এক্স হাজব্যান্ডের সঙ্গে যখন দেখা করতে আসে, তার হাজব্যান্ড প্রথমে ভালোই তো কথা বলছিল, কিন্তু যখন জানতে পারে লিংশাওয়ের সঙ্গে তার মা দেখা করেছে, তখনই তার মেজাজ গরম হয়ে যায় এবং প্রচণ্ড রেগে মেগে ওখান থেকে চলে আসে। এরপরে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। যখন তারা স্কুল থেকে বাড়িতে ফিরে আসে, তখন দেখা যায় লিংশাওয়ের নানি এসেছে এবং তার সঙ্গে তার মায়ের সেই ছোট মেয়েটিকেও নিয়ে এসেছে। আর এই ছোট পিচ্চির নাম লিটল অরেঞ্জ। সে তো ভাই ভাই করে পাগল করে দিচ্ছিল। তবে তারা কেউই লিংশাওয়ের নানির সঙ্গে খুব ভালো ব্যবহার করে না। ওই মহিলাও এদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে মহিলা এখানে লিটল অরেঞ্জকে রেখে চলে যায়। এখন তো মহা বিপদ হয়ে গেল, একে কে রাখবে? এরা 3 জন ওর সামনে বসে পড়ে। ওই মেয়ে বলে যে লিংশাও হচ্ছে আমার ভাইয়া,
তখন লি জিনজিয়ান বলে, না, সে আমার ভাইয়া, কারণ তোমার মা অনেক ছোটবেলায় তাকে আমার কাছে রেখেই চলে গিয়েছিল। আর ওই পিচ্চি মেয়ের সঙ্গেই তারা ঝগড়া করতে থাকে। আর তাদের বাবা এসে বলে, তোরাও কি ছোট হয়ে গেলি নাকি? এরপরে দেখা যায় ওরা 3 ভাই বোন ছাদের উপরে বসেছিল শুটিং স্টার দেখার জন্য। কিছুক্ষণ পরেই জিনজিয়ান ঘুমিয়ে পড়ে। 2 ভাই নিজেদের ভিতরেই কথা বলছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় যে তারা খসা শুরু হয়েছিল। তখন তারা জিনজিয়ানকে জাগিয়ে দেয়। জিনজিয়ান মা মা বলে ডাকতে থাকে। তার ধারণা তার মা তারা হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার লিটল অরেঞ্জকে দেখি যে তার ভাইকে খোঁজার জন্য জিনজিয়ানদের বাড়িতে আসে। জিনজিয়ান বলে, তোমার ভাই এখানে নাই। তখন লিটল অরেঞ্জ বলে যে আমি তোমাকে 100 টাকা দিব, তুমি আমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো। আর জিনজিয়ান বলে, সত্যি? তখন দেখা যায় যে সত্যি তাকে সে 100 টাকা দিয়েছে। জিনজিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে লিংশাওকে খোঁজা যাক। আর জিনজিয়ান তাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে থাকে। তারা একটা সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই হঠাৎ করে ওখান থেকে লিটল অরেঞ্জ পড়ে যায় আর সোজা তাকে হসপিটালাইজড হতে হয়। কিছুক্ষণ পরে লিংশাও ওখানে খুব দ্রুত দৌড়ে আসে। তবে এসে সে জিনজিয়ানের সঙ্গে কথা বলে না। জিসু বলে যে ও ঠিক আছে, ওর কিছুই হয়নি, তোমাকে কষ্ট পেতে হবে না। তবে লিংশাওয়ের মা তো খুবই চিল্লাপাল্লা শুরু করে দেয়। জিনজিয়ান বলে যে আমি কিছুই করিনি, আমি তাকে ধাক্কা মেরে ফেলেও দেই নেই। তারপরে দেখা যায় জিনজিয়ানকে লিংশাও বলে যে তুমি বাড়িতে চলে যাও, আমি পরে এদিকটা সামলে বাড়িতে চলে আসব। জিনজিয়ানের খুবই খারাপ লাগছিল। এবার দেখা যায় যে তার মা তাকে বলে যে তুমি জিনজিয়ানকে অনেক ভালোবাসো, তো তুমি জিনজিয়ানকে যতটা ভালোবাসো তার থেকে কিছু ভালোবাসা তোমার ছোট বোনকেও দাও। তখন লিংশাও তার মাকে বলে, জিনজিয়ানের জন্য যেটা আমার আছে সেটা কখনো আমি কারোর সঙ্গেই ভাগ করব না। এটা বলে সে চলে আসে। ওদিকে ওরা 2 ভাই বোন অপেক্ষা করতে থাকে কখন লিংশাও ফিরবে। তো লিংশাও ফিরে আসছিল। এটা দেখে ওরা 2 জন দৌড়ে নিচে চলে আসে। জিনজিয়ান তো তার সামনে গিয়েই অনেক লাফালাফি করতে থাকে। মনে হচ্ছিল যেন অনন্তকাল পরে তাকে দেখছে। আর সে এটাও বলে যে লিটল অরেঞ্জকে সে ফেলে দেয়নি, সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। তার মা অর্থাৎ লিংশাওয়ের মা তার বোনকে নিয়ে সিঙ্গাপুরে ফেরত গিয়েছিল। এতে এরা সবাই খুবই খুশি হয়েছিল। আর তারা এতই খুশি হয়েছিল যে নিজেদের ভিতরেও তারা টাইম স্পেন্ড করতে থাকে। যেহেতু এখন সময় অনেক গড়িয়েছিল, 2009 সাল, আরও একটি নতুন বছর চলে এসেছে। সে বছর জিনজিয়ানদের স্কুলে নতুন একটা মেয়ে আসে। তার নাম ট্যাং চ্যান এবং এই মেয়েটি অভিনয় করতে খুবই পছন্দ করে। আর তার স্বপ্ন হলো সে একজন অ্যাক্ট্রেস হবে। এদিকে আমরা হাও জিসুর বাবাকে দেখি, যিনি তার আসল বাবা, যার সঙ্গে তার মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। এই লোকের নাম মিস্টার জাও। সে এতদিন পরে ফিরে এসেছে আর তাকে বলে, তুমি আমার ছেলে। তো তাকে তো চেনারই কথা নয় হাও জিসুর। জিসু বলে, আপনি এখানে কেন এসেছেন? তার বাবা বলতে চায় যে আমি এখন বিদেশে থাকি, আমি একজন বিজনেসম্যান, আমার বিজনেস দেখাশোনা করার জন্য আমার উত্তরাধিকার লাগবে, তাই না? আর সে চায় তার ছেলেকে এখন বিদেশে নিয়ে পড়াতে। তবে তাকে ওখানে বয়কট করে দিয়ে চলে এসেছিল জিসু এবং এটা নিয়ে তার মন খারাপ ছিল। তবে সে তার ভাই বোনদের এই ব্যাপারটা বলে না। এদিকে অনেক দাঁতে ব্যথা হয়েছিল জিনজিয়ানের। তাকে নিয়ে দাঁতের ডক্টর দেখাতে এসেছিল তার ভাই লিংশাও। জিনজিয়ানের অনেক ভয় করছিল। লিংশাও তাকে বলে, কোনো ভয় নেই, কারণ সবসময় তোমার সাথে আমি আছি। আর পুরোটা সময় লিংশাও তার হাত ধরেই বসেছিল। এতে তার ভয় অনেক কেটে গিয়েছিল। আর লিংশাও যখন তাকে নিয়ে ফিরে আসছিল তখন সে তার ভাইকে বলে সে যদি ভবিষ্যতে ডেন্টিস্ট হতে পারে তবে তার আর ভয় লাগতো না। এটা এখন অনেকটা মনে গেঁথে গিয়েছিল লিংশাওয়ের যে তার বোন চায় সে ডেন্টিস্ট হোক। এদিকে ওই মিস্টার জাও আবার এদের বাড়িতে এসেছিল তাদের 2 বাবার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু যখন তারা অফার করে তাদের টাকা, অর্থাৎ মিস্টার জাও ওই 2 বাবাকে বলে যে আমি আপনাদের অনেক টাকা দিব, বিনিময়ে যিশুকে আমাকে দিয়ে দিন। তখন 2 বাবাই তাকে রুম থেকে ঠেলে বাইরে বের করে দেয়, মানে তার এখানে কোনো স্থান নেই, এটা তাকে বুঝিয়ে দিয়েছিল। পরদিন লিংশাও এবং হাও জিসু 2 জনই অ্যাডমিশন টেস্ট ছিল। আর তাদের বোন অর্থাৎ লি জিনজিয়ান এসে বলে যে তোমাদের সে লাকি আন্ডারওয়্যার তোমরা কি পরেছো? এবং এই লাকি আন্ডারওয়্যার মানে 2টো রেড আন্ডারওয়্যার। তো দেখা যায় যে তারা 2 জনে পড়েছিল এবং তাদের বোন সেটা চেকও করে। তো এমনই সম্পর্ক ছিল তাদের 3 ভাই বোনের। তো দেখা যায় তারা পরীক্ষা দিতে চলে যায়। লি জিনজিয়ান এখনো তাদের থেকে 2 বছরের ছোট। তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। জিনজিয়ানকে পড়াচ্ছিল লিংশাও। তখন জিনজিয়ান তাকে বলে যে তোমার তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তোমার তো অনেক মজা। আর লিংশাও এবার জিনজিয়ানের উপর নজরদারি শুরু করে। সে তার কোশ্চেন দেখছিল, যত ভুল হচ্ছিল তার মাথায় সে টোকা দিচ্ছিল। তখন জিনজিয়ান বলে, তুমি আমাকে মাথায় মারবে না বলেছি না, তাহলে আমাকে কে বিয়ে করবে? আর তখন তাকে হঠাৎ করে লিংশাও বলে আমি করব। এটা শুনে তো জিনজিয়ান অবাক হয়ে যায় এবং লিংশাও পুনরায় আবারও বলে যে আমি করব। বড় ভাইয়ের মুখ থেকে এরকম বিয়ের কথা শুনে জিনজিয়ান বেশ অবাক হয়ে গিয়েছিল। তবে সেটা ইয়ার্কি ভেবে নিয়েছিল। আস্তে আস্তে সে তার মুখ ঘুরিয়ে নেয় এবং তার থেকে কোশ্চেনটিও নিয়ে কেমন একটা ভঙ্গিতে লিংশাওয়ের দিকে তাকিয়ে থাকতে শুরু করে।
এর পরের দৃশ্যে আমরা দেখি যে লিংশাওয়ের সেই নানি অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাই লিংশাও এবং তার বাবা দুজনে হাসপাতালে এসেছিল। তখনই লিংশাওয়ের কাছে একটা ফোন চলে আসে। এটা তার আঙ্কেল করেছিল। তার মাকে দেখতে আসার জন্য যখন আসছিল এয়ারপোর্টে, তখন তার মায়ের এবং তার মায়ের যে প্রেজেন্ট হাজব্যান্ড, তাদের দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে তার মায়ের হাজব্যান্ড ডেড স্পট হয়ে যায়, তবে তার মা প্যারালাইজড হয়ে যায়। এদিকে দেখা যায় লিংশাওয়ের নানিও মারা গিয়েছে। লিংশাওয়ের মাথায় তো যেন আকাশ ভেঙে পড়েছিল হঠাৎ করে। এদিকে আমরা হাউমেইকে দেখতে পাই, অর্থাৎ জিশুয়ার মা। সে এসেছিল দেখা করতে লি হাউচাওয়ের সঙ্গে, আর তার কাছ থেকে যে বিরাট অ্যামাউন্টের টাকা সে নিয়ে গিয়েছিল, তার 3 গুণ টাকা সে তাকে ফেরত দিতে আসে, আর বলে যে তার পুনরায় বিয়ে হয়েছে, তার এখন অবস্থা অনেক ভালো। কিন্তু এত বছর পরে সে যিশুকে ফিরিয়ে নিতে আসেনি। সে তাকে একেবারে লি হাউচাওকে দিয়ে দেয়, আর বলে ও তোমারই ছেলে, তুমি অনেক ভালো একটা জীবন তাকে দিয়েছ, আর তাই আমি কখনো তার উপর অধিকার দেখাবো না। এটা বলে সে চলে যায়। অন্যদিকে তো মায়ের দেখাশোনার জন্য বাড়িতে ফিরতেই পারে না লিংশাও। তবে লি জিনজিয়ানের জন্য তার খুবই মন খারাপ হচ্ছিল। জিনজিয়ান তাকে অনেক আদর করে বলতে থাকে, আমিও তোমাকে খুব মিস করছি ভাইয়া। এদিকে লি জিনজিয়ানের বাবা এবং লিংশাওয়ের বাবা এবার ধরে হাও জিশুয়াকে, আর তারা বলতে চাইছিল যে তার বাবা এখানে এসেছিল। তার আগে যিশু বলে ওঠে যে সে বিদেশে যেতে চায়, কারণ সে বুঝতে পেরেছে যে 3 ছেলে মেয়ের একসঙ্গে পড়াশোনা খরচ চালানোর মতো টাকা লি জিনজিয়ানের বাবার নেই। তিনি অনেক কষ্ট করে তাদের পড়াশোনা শেখাচ্ছেন, কিন্তু এখন তারা অনেক বড় হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি লেভেলে অনেক খরচ, সব দিক ভেবে সে চিন্তা করেছে সে তার বাবার কথা মেনে বিদেশেই যাবে। আর 2 বাবাও রাজি হয়ে যায়, কারণ এর থেকে যদি একটা সুন্দর ভবিষ্যৎ হয় যিশুর, তবে সেটাই বেটার। এদিকে আমরা আবার দেখতে পাই লিংশাওয়ের আর এক কাহিনী। লিংশাওকে এখন সিঙ্গাপুরে যেতে হবে তার মায়ের সঙ্গে। তার বোন অনেক ছোট, সে তো আর তার মাকে দেখাশোনা করতে পারবে না। এখন যদিও ছেলে হয়ে তার একটা দায়িত্ব আছে, তাই তাকেই যেতে হবে। অনেকদিন পরে যখন লিংশাও বাড়িতে ফিরে আসে, তখন তার কোলে ঝাঁপিয়ে পড়ে লি জিনজিয়ান, বলে তুমি কতদিন পরে ফিরে এসেছো। লিংশাও তাকে কোল থেকে নামাতেই যাচ্ছিল, কিন্তু জিনজিয়ান সে কিছুতেই নামবে না। আর জিনজিয়ানের বাবা এটা দেখে বলে ও এখনো বড়ই হলো না। এরপরে জিনজিয়ান তাকে অনেক খাওয়াতে থাকে আর বলতে থাকে, এখন থেকে আমি সবসময় ভাইয়ের সঙ্গেই থাকবো, আমি কোথাও যাব না। রাতের বেলা ছাদের উপরে খুব মন খারাপ করে বসেছিল লিংশাও, এবং তখন সেখানে হাও জিশুয়া ছিল। তো সে জিশুয়াকে বলে সে সিঙ্গাপুরে যাচ্ছে। এটা শুনে জিশু বলে, তুমি কি বললে, তুমি সিঙ্গাপুরে যাচ্ছ? এটাতে তার খুবই রাগ হয়, বলে আমরা দুজনেই অনেক আনগ্রেটফুল, আমরা অকৃতজ্ঞ। এটা বলে তাকে একটা খুশি দেয় আর বলে, আমিও ইউকেতে চলে যাচ্ছি মিস্টার জাও এর কথা শুনে। আমি ভেবেছিলাম তুমি থাকবে, কিন্তু তুমিও চলে যাচ্ছ। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, আর সেখানে লি জিনজিয়ান চলে এসে বলে, তোমরা কি করছো এগুলো? সে ঝগড়া থামিয়ে দেয়, আর তারপরে এখন সমস্ত সত্য সবার সামনে চলে এসেছে, তারা 2 ভাই বিদেশে যাচ্ছে। লি জিনজিয়ান খুব শান্তভাবে বলে যে তোমরা দুজনের কেউই যাবে না, আর এটা নিয়ে আলোচনা করারও কিছু নেই। আমি তোমাদের যেতে দিব না, আমি অ্যালাউ করবো না তোমাদের যাওয়ার জন্য। আর এখন কেন ওই দায়িত্ব কর্তব্যহীন লোকগুলো এসে দায়িত্ব ফলাচ্ছে? এখন কেন তোমাদের নিয়ে তারা টানাটানি শুরু করছে? যখন তোমাদের ফেলে গিয়েছিল তখন কেন তারা খোঁজ নেয়নি? আমি বলেছি তোমরা যাবে না, তার মানে তোমরা যাবে না। এবং সে অনেক কান্নাকাটি করতে থাকে, এবং 2 ভাইয়ের সামনে অনেক রাগারাগি করে সে ওখান থেকে ঘরে যেয়ে কাঁদতে থাকে। সে কম্বল মুড়ি দিয়ে যখন কাঁদছিল, তখন লিংশাও তাকে এসে ডাকতে থাকে, তবে সে তাকে একদম পাত্তা দেয় না। সেখানে হাও জিশুয়া এসেও তাকে ডাকতে থাকে, তবে সে কারোর সঙ্গেই কথা বলে না। লিংশাও যখন চলে আসছিল, তখন লি জিনজিয়ান বলে, সবাই তাহলে ঠিকই বলে, আমাদের ভিতরে রক্তের কোনো সম্পর্ক নেই, তুমি জাস্ট আমার প্রতিবেশী, তাই না? এজন্যই তো তুমি আজকে চলে যাচ্ছ। লিংশাওয়ের নিজের অনেক কষ্ট হচ্ছিল। সে জিনজিয়ানকে বলে, যখন তুমি অনেক বড় হবে, তখন চিরকালের জন্য আমরা একসঙ্গে থাকবো। এবং একটা প্রমিস সে আজকে জিনজিয়ানের কাছে করে গিয়েছিল, যার অর্থ জিনজিয়ান বুঝতে পারেনি। জিনজিয়ান শুধু কান্না ভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে আর বলে, তোমরা যদি যাও তবে তোমরা আজ থেকে আমার ভাইয়া নও। এটা বলে সে কাটতে থাকে। পরের দিন খুব সকালে ভোরে জিনজিয়ান চলে যায় তার গ্রামের বাড়িতে দাদির কাছে, আর দেখা যায় তার দাদি ফোন দিয়ে বলেছে যে জিনজিয়ান অনেক দ্রুত চলে এসেছে। এদিকে লিংশাওয়ের বাবা তো কোনোভাবেই মানতে পারে না, এখন কেন তার মায়ের দেখাশোনা তার ছেলেকে করতে হবে। সে খুবই রাগারাগি করছিল, কিন্তু তবুও তো যেতে হবে। জিনজিয়ান যাওয়ার আগে 2 ভাইকে একজোড়া করে জুতা দিয়ে গিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিচ্ছে লিংশাও। তার 2 বাবা তাকে বিদায় জানাচ্ছিল। লিংশাও এভাবে বিদায় নিয়ে নেয়, তবে এখানে হাও জিশু ছিল না। সে ছাদের উপর থেকে এই দৃশ্য দেখছিল, তাকেও তা বিদায় নিতে হবে। ঠিক তার পরদিনই হাও জিশুও বিদায় নিয়ে নেয়, তবে কারোরই যাওয়ার আগে লি জিনজিয়ানের সঙ্গে দেখা হয় না। লি জিনজিয়ান আকাশের দিকে তাকিয়ে উড়ে যাওয়া জাহাজগুলোই দেখছিল, এবং সে বসে বসে ভাবতে থাকে তাদের সেই ছোটবেলার কথা।
এখন সে একা হয়ে গিয়েছে, তাকে একা একাই স্কুলে যেতে হয়। কিন্তু সে এতই রেগেছিল যে তার দুই ভাই তার কাছে ফোন দিলে সে কোনোভাবেই তাদের সঙ্গে কথা বলতো না, এবং সে বলতো যে তারা তো জাস্ট আমার নেইবার, তো তাদের সঙ্গে কেন আমি কথা বলবো। তার বাবা তাকে বোঝানোর অনেক চেষ্টা করতো, সে তার বাবাকে ধরে অনেক কাঁদতে থাকে। এভাবে সময় গড়িয়ে যায়। জিনজিয়ান এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছে। এখন দেখা যায় সে অনেক বড় হয়ে গিয়েছে, তার বয়স 25 বছর। আর তার দুই ভাই তার সঙ্গে ভিডিও কলে কথা বলে, তবে তারা কল দিলেই সে হয় লিংশাওয়ের বাবাকে, না হয় তার বাবার কাছে দিয়ে দিত। সে এখন একটা স্টুডিওতে কাজ করে, একজন সিনিয়রের সঙ্গে মিলে এই স্টুডিওটা তারা দাঁড় করিয়েছে, এবং সে কাঠখোদাই করতে অনেক পছন্দ করে, আর এটাই তার মেজর। সে একজন আর্টিস্ট। সে খুব ভালোই ছিল, ভাইদের ছাড়াও তার দিন খুব ভালো যাচ্ছিল। ইতিমধ্যেই তার ভাইদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা নির্দিষ্ট সময়ে ফিরে আসে না। আরও অনেক বছর অতিবাহিত হয়ে যায়। এখন মে 2019 সাল, লি জিনজিয়ানের বয়স 25 হয়ে গিয়েছে, আর আজকেই ফিরে আসছে লিংশাও। তবে তার ফিরে আসার কথা তার বাবারা জানলেও জানতো না লি জিনজিয়ান। যখন সে ফিরে আসে তখন মিয়ংও তাকে রিসিভ করতে আসে। এত বছর তার সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলেছিল লিংশাও। তার কাছ থেকেই সে লি জিনজিয়ান কোথায় কি করছে তার সমস্ত তথ্য নিত। কিন্তু মনে মনে এই মেয়েটি আবার এখন লিংশাওকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। লিংশাও বলে যে এখন অনেক কিছুই পাল্টে গিয়েছে। এদিকে জিনজিয়ান আজ একটা প্রদর্শনীতে গিয়েছিল, সেখানে কাঠখোদাই অনেক কিছুই প্রদর্শন করা হয়েছিল। এদিকে বাড়িতে ফিরে এসেছিল লিংশাও, তাকে দেখে তার বাবা অনেক খুশি হয়েছিল, কিন্তু এত বছর পরে ফিরে আসার জন্য তারা কোনো প্রকার রাগ তার প্রতি করেনি। অন্যদিকে আমরা হাও জিসুকে দেখতে পাই, যেও বাড়িতেই ফিরে এসেছিল, মানে দেশে ফিরেছিল, কিন্তু তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় কারণ সে একটা মেয়েকে সেক্সুয়ালি হ্যারাস করেছে। আসলে সে জিনজিয়ানকে দেখার জন্য ওই প্রদর্শনীতে গিয়েছিল, কিন্তু জিনজিয়ান তখন মানুষের ভিড়ে পড়ে যাচ্ছিল। জিনজিয়ানকে আটকাতে গিয়ে সে তার বুক চেপে ধরে, তবে সে বুঝতে পারেনি ওটা জিনজিয়ানের বুক, সে ভেবেছিল ওটা জিনজিয়ানের পেট। আসলে জিনজিয়ান তো আর সেই ছোট্ট নেই, সে তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। জিনজিয়ান বলে যে তুমি এখন কেন মুখ লুকাচ্ছ, এবং তার কণ্ঠ তার পরিচিত মনে হচ্ছিল, তাই টেনে তুলে দেখে এটা তো তারই ভাই হাও চেসু। সে বলে তুমি কখন চলে এসেছো। পুলিশ স্টেশন থেকে তারা বাইরে এসে দাঁড়ায়। যখন নিজেদের ভিতরে তারা কথা বলছিল আর ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছিল, তখনই লিংশাও দৌড়ে এই পুলিশ স্টেশনের ভিতরেই যেতে থাকে। আর কিছুক্ষণ পরে সে টের পায় যে দুই ভাই বোন এখানেই দাঁড়িয়ে আছে। এখানে তো আবার লিংশাওকে দেখে ওরা দুইজন অবাক হয়ে যায়, কারণ কেউই জানতো না কে কখন দেশে ফিরবে। জিনজিয়ান দুই ভাইকে একসঙ্গে দেখে ভীষণ অবাক হয়েছিল, কারণ এই দুই ভাই তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। জিনজিয়ান বলে আমি বেশ সারপ্রাইজড হয়েছি, আর তাদের সঙ্গে জাস্ট ফর্মাল কিছু কথাবার্তা বলে। এত বছরে তাদের ভিতরে যে অনেক ডিস্ট্যান্স হয়ে গিয়েছে সেটা জিনজিয়ান বুঝিয়ে দিয়েছিল। কাজের বাহানায় সে দুই ভাইকে রেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরা দুজনও বুঝতে পারে যে জিনজিয়ান সে আগের মতো ছোট্টটি আর নেই। জিনজিয়ান ঘরে শুয়ে ভাবছিল তাদের ছোটবেলার কথা, কিন্তু আজকে হঠাৎ করে যেন দূরত্ব কত বেড়ে গিয়েছে। লিংশাও ও জিনজিয়ানের ঘর ঘুরে দেখছিল। পরদিন মিয়ংও জিনজিয়ানকে নিয়ে ডক্টর দেখাতে আসে, কারণ তার দাঁতের প্রবলেম এখনো ছিল। তবে জিনজিয়ান অনেক ভয় পাচ্ছিল, কিন্তু জিনজিয়ানকে খুব সফটলি কেয়ার করছিল এই ডক্টর। যখন জিনজিয়ানের ট্রিটমেন্ট শেষ হয়ে যায় তখন জিনজিয়ান সেখান থেকে দৌড়ে চলে আসছিল। ঠিক তখনই পেছন থেকে লিংশাও তাকে ডাকে আর বলে যে ওটা আমিই ছিলাম। লিংশাওকে এরকম ডেন্টিস্ট রূপে দেখে সে অবাক হয়ে গেলেও আসলে তার মনে পড়ে ছোটবেলার কথা, যখন সে লিংশাওকে বলেছিল তুমি ডক্টর হলে আমার এত ভয় লাগবে না। কিন্তু আজকে বরং তার কেমন ওয়ার্ড লাগতে থাকে, এবং সে একটু দূরত্ব বজায় রাখতে চেয়েছিল তার ভাই লিংশাওয়ের থেকে। লিংশাও কিন্তু এটা বুঝতে পারছিল। তো লি জিনজিয়ান তাকে বলে যে আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, এটা বলে আবার তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যায়। এরপরে সে সোজা একটা ক্যাফেতে যায়, আর ক্যাফেতে গিয়ে সে হাও জিসুকে দেখে অবাক হয়। এই ক্যাফে জিসু নিজে দাঁড় করিয়েছিল শুধুমাত্র জিনজিয়ানের জন্য। সে বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে নিয়ে এসেছে, আর যেহেতু জিনজিয়ান ডেজার্ট খেতে অনেক পছন্দ করে, শুধুমাত্র তার জন্যই এই শপটি দিয়েছিল জিসু। লি জিনজিয়ানের মান ভাঙানোর জন্য তারা দুই ভাই একই রুমে থাকতে শুরু করে, যে রুমটা ছিল লি জিনজিয়ান যেখানে থাকতো তার অপোজিটেই। এখানে লি জিনজিয়ানরা 3 জন থাকে। আমরা দেখতে পাই ওই ক্যাফেতে পরদিন তারা সবাই মিলে এসেছিল। এদিকে সবাই জানতে পেরে গিয়েছে লি জিনজিয়ান নেটে একটি ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলে, এবং সে সবাইকে জানায় যে ওই ছেলের সঙ্গে সে প্রেম করছে। মিয়ংও, ট্যাংচান এবং লি জিনজিয়ান এই 3 জন মিলেই তারা একটি ফ্ল্যাট নিয়ে থাকে। লি জিনজিয়ান দেখতে পায় তাদের অপোজিটে একটা রুম নিয়েছে তার দুই ভাই। তো
তো লিংশাও তাকে ডাকে এজন্য যে সে যে রুমটি নিয়েছে সেখানে ফিঙ্গারপ্রিন্ট রেখে দিতে চায় সে লি জিনজিয়ানের। যখনই সে ইচ্ছে করবে যেন ঘরের ভিতরে ঢুকতে পারে। জিনজিয়ানের একদমই ইচ্ছা করছিল না, তবুও তার ভাই জোর করে তার ফিঙ্গারপ্রিন্ট রেখে দেয়। এরপরে জিনজিয়ান তার ভাইয়ের কাছ থেকে বাই বলে ওখান থেকে চলে যায়। তার ভাই মনে মনে ভেবে নিয়েছিল যে এভাবে হয়তো বোনের মান ভাঙাতে পারবে। তবে লিংশাওয়ের কিছু ডিসঅর্ডার ছিল, সে রাতে ঘুমাতে পারতো না। পরদিন সকালে যিশু এসে খুব দ্রুতই রান্না করে নেয় জিনজিয়ানের জন্য, কারণ সে তার বোনের অনেক কেয়ার করতে চাইতো সবসময়। জিনজিয়ানের এটা ভালো লাগে না কেন তার ভাই এসে তাকে রান্না করে দিবে। অন্যদিকে প্রতিদিনই প্রায় অ্যাপয়েন্টমেন্ট রাখতো লি জিনজিয়ানের জন্য লিংশাও, কারণ তার দাঁতের চেক আপ করানোর জন্য। এটাও তার একদমই ভালো লাগতো না। জিনজিয়ানের সেই অনলাইন বয়ফ্রেন্ড তাকে ফোন দিয়ে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করব। জিনজিয়ান তাকে একটা ক্যাফেতে দেখা করতে বলে। তার দুই ভাই যখন জানতে পারে তখন বোনকে তারা খুঁজতে থাকে হন্যে হয়ে, কিন্তু কোনো কফি শপেই পাওয়া যায় না তাদের। দুই ভাই ভেবেছিল ওই ছেলে যদি খারাপ হয় আর লি জিনজিয়ানকে নিয়ে কোনো হোটেলে যায়, তাই তারা সোজা পুলিশের কাছে অর্থাৎ লিংশাওয়ের বাবার কাছে চলে আসে একটা ডায়েরি করার জন্য। লিংশাওয়ের বাবা বলে তোমরা কি পাগল হয়েছ? লি জিনজিয়ান এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে এমনটাও না যে কেউ তাকে অপহরণ করে নিয়ে যাবে। তবুও এরা তো খুবই টেনশনে পড়ে গিয়েছিল, তাই জিনজিয়ানের বাবার কাছে ফোন দেয় আর বলে যে জিনজিয়ানের সম্পর্কে তিনি কিছু জানেন কিনা। দেখা যায় জিনজিয়ানের বাবার নুডলস রেস্টুরেন্টে এসে বসেছিল সেই ছেলের সঙ্গে লি জিনজিয়ান, আর এই ছেলেটির নাম রান। তো কিছুক্ষণ পরে জিনজিয়ানের দুই ভাই সেখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে আর বলে আমরা চারিদিকে হন্যে হয়ে ঘুরছি আর তোমরা এখানে কি করছো। আর তাদের ভাইদের অবস্থা তো দেখতেই পারছেন, যেন জিনজিয়ানের বয়ফ্রেন্ডকে তারা ছিঁড়ে খেয়ে ফেলবে। জিনজিয়ান তার দুই ভাইকে সরিয়ে এখন রানের পাশে এসে বসে পড়ে আর বলে সে আমার বয়ফ্রেন্ড, তাই তোমরা ওকে একদম ভয় দেখাবে না। রাতে যখন তারা খেতে বসে তখন খুবই রাগ হয়ে যায় লিংশাওয়ের এবং সে লি জিনজিয়ানকে বলে ওই ছেলে আদৌ কতটা ভালো এবং মেন্টালি সে ম্যাচিওর কি ইম্যাচিওর তুমি তো জানো না, আমার ওকে ভালো মনে হয়নি, তাই তুমি ওর সঙ্গে এখনই ব্রেকআপ করে ফেলবে। লি জিনজিয়ান খুব রেগে যায় আর বলে এইসব কথা বাদ দিয়ে সবাই খাও, কিন্তু লিংশাও একদম গো ধরে বসে আছে যে তার সঙ্গে তার ব্রেকআপ করতেই হবে। জিনজিয়ান বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? লিংশাও বলে আমি তো জাস্ট বলেছি তাকে ব্রেকআপ করতে। আর এখন জিনজিয়ান বলে যে কেন তোমরা আমার জীবনের ভিতরে ঢুকছো? যখন তোমরা এখানে ছিলে না তখনও আমি আমার জীবন পার করেছি, আমার এখানে বন্ধু হয়েছে, আমার কলিগ হয়েছে, আর এখন আমার একটা বয়ফ্রেন্ডও আছে। তোমরা যখন ছিলে না তখনও আমি সময় কাটিয়েছি, এখনও আমি কাটাচ্ছি। কেন তোমরা ফিরে এসে আমার জীবনের উপর ইন্টারফেয়ার করতে শুরু করে দিয়েছো? আমি চাইলে একটা ভালো ডক্টর দেখাতে পারি, এখানে অনেক ভালো ডেন্টিস্ট আছে, কেন তোমরা আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট রাখো? আমি চাইলে অনেক ডেজার্ট কিনে খেতে পারি, আশেপাশে অনেক ভালো ডেজার্টের শপ আছে, কেন হাউস ইস্যুকেই আমার জন্য ডেজার্টের শপ খুলতে হবে? এসব এসে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল এবং দুই ভাইকে সে বলে তোমরা তো চলে গিয়েছিলে, তাছাড়া আমরা তো রিয়েল ব্রাদার্সও নয়, তাই না? তাহলে আমার জন্য তোমরা এসব করা বন্ধ করো, আমি এসব পছন্দ করতে পারছি না। এতে লিংশাওয়ের খুবই খারাপ লাগে, সে ভাবতেই পারে না লি জিনজিয়ান তাকে এত কিছু বলতে পারে। সে বলে এতদিন তুমি এগুলোই বলতে চেয়েছিলে, ফাইনালি তুমি সেগুলো বললে। তো তার খুব খারাপ লাগে বিধায় সে ওখান থেকে না খেয়ে উঠে চলে আসে। আর লি জিনজিয়ান কি করবে? তার বাবা অর্থাৎ তাদের দুই বাবাই সবাইকে ঠান্ডা করতে থাকে। লিংশাও খুব মন খারাপ করে তার ছোটবেলার কথাগুলো ভাবতে ভাবতেই বাসে করে শহরে ফিরতে থাকে। সে ভাবতেই পারেনি আজকে এতগুলো কথা তাকে লি জিনজিয়ান শুনিয়ে দেবে। তো সে এখন লি জিনজিয়ানের জন্য আলাদা একটা অ্যাপয়েন্টমেন্ট রাখে। পরদিন যখন দাঁতের ডাক্তার দেখানোর জন্য লি জিনজিয়ান যায় তখন দেখা যায় যে তার ভাইয়ের সঙ্গে যে ডক্টরটি কাজ করতো আজকে সেই তাকে দেখতে চায়। এই ডক্টরটি আবার লি জিনজিয়ানের ভাই অর্থাৎ লিংশাওকে পছন্দ করতো। দূর থেকে বাইরে থেকে এখন লিংশাওকে দেখতে থাকে লি জিনজিয়ান আর বলতে থাকে সে এত রাগ করে আছে। পরে যখন সে বাসায় ফিরছিল তখন সে দেখে যে লিংশাও একটা সুটকেস নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। সে পিছন পিছন দৌড়াতে থাকে আর বলতে থাকে তুমি কি চলে যাচ্ছ? লিংশাও বলে না, সে চলে যাচ্ছে না। লি জিনজিয়ান বলে তাহলে তুমি কি সিঙ্গাপুরে ফিরে যাচ্ছ? তোমার হাতে সুটকেসই বা কেন? তখন কোনো কথাই বলে না লিংশাও। লি জিনজিয়ান বলে ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি চলে যেও না, আমি তখন সেন্সে ছিলাম না, আমি অনেক কথা তোমাকে বলে ফেলেছি, কিন্তু তুমি তোমার নিজের হৃদয়ের কথা শোনো, তুমি কেন এভাবে চলে যাবে? তুমি প্লিজ চলে যেও না। আমি সেদিন অনেক রেগে গিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছি, কিন্তু আমি ওগুলো আসলে বলতে চাইনি, আমার অনেক ভুল হয়ে গিয়েছে, আমি সরি। আর তুমিই তো আমার ভাইয়া, তাই না? ঠিক তখনই তাকে লিংশাও বলে কে তোমার ভাইয়া? এটা বলে সে সুটকেসটা খোলে আর দেখা যায় ওর ভিতরে শুকনো কিছু ফুল আছে, আসলে সেগুলো ডাস্টবিনে ফেলার জন্য এসেছিল। আর এখন তো লজ্জায় পড়ে যায় লি জিনজিয়ান, কারণ সে ভেবেছিল সে চলে যাচ্ছে বলে অনেক কথা বলে ফেলেছিল। একইভাবে সে হাউস ইস্যুকেও ক্ষমা করে দেয়। পরদিন যখন সে তার স্টুডিওতে যাচ্ছিল তখন একটা ফোন আসে যে হাউস ইস্যু অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন তাকে সান্ত্বনা দিতে থাকে লিংশাও। যিশু কিছু ওষুধ খেয়ে ফেলেছিল, যে ওষুধগুলো ছিল লিংশাওয়ের।
সে ভেবেছিল এগুলো হয়তো ভিটামিনের ঔষধ, কারণ লিংচাও তাকে বলেছিল এগুলো ভিটামিনের ঔষধ, তাই খাওয়ার পরেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে ওগুলো ছিল স্লিপিং পিল। রাতে ট্রমার জন্য লিংচাও ঘুমাতেই পারতো না, যার জন্য তাকে ওষুধ নেওয়া লাগতো। এটা শোনার পরে সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ সিঙ্গাপুরে কি না কি দিন অতিবাহিত করেছে লিংচাও তার কোনো ধারণাই নেই কারোর। এখন তারা 3 ভাই বোন খুব ভালো ছিল, মানে তাদের 2 ভাইকে ক্ষমা করে দিয়েছিল লি জিনজিয়ান। তাদের 3 জনের সম্পর্ক আবার কিছুটা আগের মতো হতে শুরু করে। লি জিনজিয়ান পরে মিংওকে নিয়ে চলে আসে লিংচাওয়ের ঘরে, কারণ তার ঘরটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য, যাতে লিংচাও অন্তত ঘুমাতে পারে। কারণ রুম যদি সুন্দর সাজানো গোছানো হয় তবে সেখানে এমনিই ঘুম চলে আসবে। এটা সাজিয়ে তারা চলে আসে। যিশুকেও হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তাই তারা সবাই মিলে একটা পার্টি করে। সেখানে যিশুর একটা বন্ধু, যার নাম জোয়াং বেই, সে ছিল। জোয়াং বেই এখানে মিয়ংওকে পছন্দ করে ফেলে, কিন্তু মিয়ংও তো মনে মনে পছন্দ করে লিংচাওকে। আর জোয়াং বেই বলে যে আমার মনে হয় ওদের 3 ভাই বোনের ভিতরে কেউ না কেউ কাপল হয়ে যাবে, হয়তো লিংচাও এবং লি জিনজিয়ান, না হলে যিশু অথবা লি জিনজিয়ান। কিন্তু এটা শুনে মিয়ংও হাসতে থাকে। ওরা ভাবে ওরা একদম স্ট্রেট ভাই বোন ছাড়া কিছুই নয়। তো দেখা যায় লি জিনজিয়ান এখন তার 2 ভাইকে টেনে ধরে বলে যে চলো আমরা আমাদের পুরনো সময়গুলোতে ফিরে যাই। তোমরা 2 ভাই ফিরে এসেছো, আমি খুবই খুশি হয়েছি। আসলে আমাদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল, সেই দূরত্ব এখন কেটে গিয়েছে। আর তাদের সবার সম্পর্ক সে খুব ভালোভাবে মেনে নিয়েছিল। তখন লিংচাওয়ের ফোনে একটা ফোন আসে। ফোনটা তখন তুলে ধরে লি জিনজিয়ান। এই ফোনটা করেছিল লিটল অরেঞ্জ। লি জিনজিয়ানকে সে বলে আমার ভাই তো মাত্র 1 মাসের জন্য চায়না গিয়েছে, তো সে কখন ফিরে আসবে। এটা শোনার পরে ভয় লেগে যায় লি জিনজিয়ানের। সে বলে যে মাত্র 1 মাসের জন্য এখানে লিংচাও ফিরে এসেছে, তবে যে সে এখানে চাকরি শুরু করেছে। তো এই কথা সে আর জানায় না লিংচাওকে। লিংচাও যখন নিজের রুমে ঢোকে তখন রুম এত সুন্দর সাজানো গোছানো দেখে তার খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে তার এই সিঙ্গাপুর থেকে ফিরে আসার কথাটা জেনে গিয়েছিল ঝাউজিশো। লিংচাও সেই সহকর্মী তাকে প্রপোজ করে। তখন লিংচাও বলে আমি একটা মেয়েকে পছন্দ করি যে আমার চেয়ে 2 ক্লাস নিচে পড়তো। একদিন মিয়ংও যখন দাঁতের ডাক্তারের কাছে আসে তখন ওই মহিলা ডাক্তার মিয়ংওকে জিজ্ঞেস করে লিংচাও 2 ক্লাস নিচে পড়তো এমন কাউকে পছন্দ করে লিংচাও, তুমি কি জানো এমন কেউ তার আছে কিনা। তো মিয়ংও ভাবে তার 2 ক্লাস নিচে একমাত্র লি জিনজিয়ান এবং সে পড়তো। তো লি জিনজিয়ান তো তার বোন, তাহলে সে ছাড়া লিংচাও তো আর কাউকে পছন্দ করতেই পারে না। তো এই কথা ভাবার পরে মিয়ংওর তো মনে একদম ফুল ফুটতে থাকে। সে ভেবেছিল আসলে লিংচাও মনে হয় তাকেই পছন্দ করে। লি জিনজিয়ানকে যখন সে এই কথা বলে, জিনজিয়ান বলে সেটাই তো, তুমি ছাড়া ভাইয়া তো আর কাউকে চিনেও না, তুমি আর আমি তো তার বন্ধু, তাছাড়া তো আর কেউ নেই, তাহলে হয়তো তুমিই ওটা হবে। এদিকে লি জিনজিয়ান এসে বয়ফ্রেন্ড রানকে দেখতে পায়, যে যিশু রেস্টুরেন্টে যেয়ে বসেছিল, কিন্তু যিশু তাকে একদমই সহ্য করতে পারে না। তাই সে যিশুকে বলে তোমাকে দেখে আমার লি জিনজিয়ানের ভাই মনে হয় না, বরং মনে হয় তুমি জেলাস কোনো হাজব্যান্ড। কেউ বোনের জন্য এরকম তার বয়ফ্রেন্ডের সাথে করে, আমার মনে হয় তুমি ভাই নাও বরং জেলাস হাজব্যান্ড। যিশু তাকে বলে তোমার যা ভাবা তুমি ভেবে নাও, কিন্তু আমি তার সঙ্গে তোমার ব্রেকআপ করিয়ে ছাড়বো। আর আমাদের লি জিনজিয়ানের কখনো বিয়ে করার দরকারই নেই, আমি সবসময় ওর কেয়ার করব। তাছাড়া আমরা থাকতে ওকে বিয়ে করা কেন লাগবে, আর সব ছেলেরাই অনেক খারাপ। আর সে লি জিনজিয়ানকে বলে তুমি দেখো যার সঙ্গে প্রেম করছো সে সমস্ত মেয়েদের সঙ্গে কেমন গল্প করে বেড়াচ্ছে, সে তোমাকে ঠকাচ্ছে। লি জিনজিয়ান বলে তোমাদের বলেছি না আমার ব্যাপারে কথা না বলতে, আর তারা দুজন ওখানে ঝগড়া শুরু করে দেয়। তো রান এখন লি জিনজিয়ানকে বলে আমরা তো ডেট করছি, কিন্তু আমরা কেন নর্মাল কাপলের মতো নয়। তো তারা ট্রাই করে কিস করার, কিন্তু তার কোনোভাবেই পারে না। তাই সেখান থেকে লি জিনজিয়ান চলে আসে। লি জিনজিয়ান এখন গুছিয়ে দিচ্ছিল লিংচাওয়ের, কারণ লিংচাও সিঙ্গাপুরে যাচ্ছে তার মাকে বোঝানোর জন্য। লিংচাও আগে থেকেই একটা ফেরার টিকিটও কেটে রেখেছিল। মিয়ংও বাইরে গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে লিংচাওকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যখন সে গাড়িতে ওঠে তখন সে তাকে বলে যে আমি আর দেরি করতে চাই না বলে হঠাৎ করে তাকে কিস করে, মানে সে বোঝাতে চায় সে তাকে পছন্দ করে। তবে সে লিংচাওকে বলে ঠিক আছে তোমার এখন কোনো উত্তর দিতে হবে না, তুমি সিঙ্গাপুর থেকে ফিরে আসো, তারপর আমাকে সবকিছু বলো। আসলে এখানে মনে মনেই নিজের মনে উল্টোপাল্টা ভেবে নিয়েছিল মিয়ংও। এদিকে এরা 2 ভাই বোন অপেক্ষা করছিল কখন লিংচাও সিঙ্গাপুরে পৌঁছে যাবে আর তাদেরকে নিউজ দিবে। তো দেখা যায় যে লিংচাওয়ের মা বলে যে তুমি এতদিন পরে কেন ফিরে এলে, আর তাছাড়া তোমার লাগেজ কোথায়, লাগেজ ছাড়া তুমি ছোট্ট একটা ব্যাগ কেন নিয়ে এসেছো। আর আমরা লিটল অরেঞ্জকেও দেখেছি অনেক বড় হয়ে গিয়েছিল। তবে এখন নিজের মাকে যখন সে বলতে যাবে সে এখানে সেটেল হবে না বরং চায়নাতে সেটেল হবে, তখন তার মা খুবই রেগে যায়। তার মা তাকে বোঝাতে চায় এখানে তোমার ভালো জব আছে, তুমি কি লি জিনজিয়ানের জন্য চায়নাতে থেকে যেতে চাচ্ছ। তখনই জিনজিয়ান তার ফোনে কল দেয়।
যখন জিনজিয়ানের ফোনটা ওঠাতে যাবে লিংশাও, তখন তার মা খুবই রেগে যায় আর ফোনটা কাড়াকাড়ি করে নিচে ফেলে দেয়। ফোনটা ভেঙে যায়। আসলে লিংশাওয়ের জন্য এই সিঙ্গাপুর ছিল একদম হেলের মতো। এখানে এলে তার মনে হতো সে নরকে আছে, কারোর সঙ্গেই বনতো না। তার মা একদম একটা টক্সিক পারসন। এদিকে তার বাবাও ভাবছিল যে লিংশাও তার মাকে বোঝাতে পারবে কিনা। এদিকে যিশু সেই ক্লোজ ফ্রেন্ড জুয়াং বেই তার রেস্টুরেন্টে এসেছিল। সেখানে রান অর্থাৎ লি জিনজিয়ানের সেই বয়ফ্রেন্ডও ছিল। জুয়াং বেই দেখতে পায় যে তার সাথে একটু অন্যরকম আচরণই করছে যিশু, মানে একটু জেলাস আচরণ। তো এটা দেখে জুয়াং বেই তাকে বলে, তুমি ওর সঙ্গে কেন এরকম করছো? ছেলেটাকে তো আমার ভালোই মনে হয়েছে। তাছাড়া জিনজিয়ান এখন বড় হয়েছে, তার বয়ফ্রেন্ড থাকতেই পারে। কিন্তু যিশু বলে, কি দরকার, তার এখনো বয়সী হয়নি বয়ফ্রেন্ড করার মতো, মানে তাদের কাছে সে ছোটই রয়ে গিয়েছে। তো জুয়াং বেই বলে, আচ্ছা তুমি কি তোমার বোনকে পছন্দ করো? তুমি যখন বিদেশে গিয়েছিল তখন তো তোমার গার্লফ্রেন্ডও ছিল না। আমার মনে হয় তুমি জিনজিয়ানকে পছন্দই করো, এবং এটা তো হতেই পারে যে তুমি যদি তাকে বিয়ে করে নাও তাহলে তোমাদের ভিতরে একটা রক্তের বন্ধনও গড়ে উঠবে, তোমরা আর পর থাকবে না। জুয়াং বেইয়ের কথাগুলো যিশুর মাথায় খুব ভালোভাবেই ঢুকে গিয়েছিল। সে তো এভাবে কখনোই ভাবেনি। তাই এখন জিনজিয়ানের দিকে তাকাতেও তার খুব লজ্জা করছিল, এবং সে আগের মতো আর ফ্রি হতে পারছিল না তার সামনে। এখন সে অনেক কিছুই ভাবছিল, কিন্তু এসব ভাবতে তার অনেক অকওয়ার্ড লাগছিল। একইভাবে আবার মনে হচ্ছিল না হতেই তো পারে। জিনজিয়ান যখন তার সামনে এসে বলে, তুমি কি তরমুজ খাবে, তখন সে কেবল স্নান সেরে বের হয়ে এসেছিল, কিন্তু সে এখন জিনজিয়ানের সামনে থাকতে লজ্জাও পাচ্ছিল। হঠাৎ করে তার মনে পড়ে ছোটবেলার একটা কথা। লিংশাও পড়ছিল এবং যিশু কোনো একটা কাজ করছিল, আর তখন জিনজিয়ান খুব চুপি চুপি আসে আর লিংশাওকেও চুপ থাকতে বলে। আর হঠাৎ করে এসেই সে তার প্যান্ট টেনে খুলে ফেলে প্রচণ্ড হাসতে থাকে। আর তখন তার চোখ আটকে ধরে তার বড় ভাই লিংশাও। আর সেই কথা তার আজকে যখন মনে পড়ে তার খুব লজ্জা লাগতে শুরু করে। কিন্তু তারা সবাই খুব চিন্তায় ছিল যে কেন ফিরে আসছে না এখনো সিঙ্গাপুর থেকে লিংশাও। লিংশাও যাওয়ার আগে বলেছিল যেদিন জিনজিয়ানের মায়ের মৃত্যুবার্ষিকী তার আগেই সে ফিরে আসবে। তো আজকে তার মৃত্যুবার্ষিকী ছিল। তারা দুই ভাই বোন ওয়েট করতে থাকে, কিন্তু যিশু এখন একটু অন্যরকম মুডে ছিল। অন্যদিকে দেখতে পায় যে রাত হয়ে যায়, তবুও ফিরে আসে না লিংশাও। যিশু কাঁধে করে লি জিনজিয়ানকে নিয়ে ফিরছিল। জিনজিয়ান তাকে বলে যে তুমি কখনো আমাদের ছেড়ে যেও না। তখন যিশু তাকে বলে, যদি নাও ফিরে আসে লিংশাও, তবে আমি তোমার জন্য সবসময় আছি, আমরা একসঙ্গে থাকবো, আমি কোথাও যাব না। এমন একটা প্রমিস সে অলরেডি করে দিয়েছিল জিনজিয়ানের কাছে। জিনজিয়ান সেদিন ড্রাঙ্ক ছিল, তাই সে এসে ঘুমিয়ে পড়ে। তাকে খুব ভালোভাবে যখন শুইয়ে তারা দিয়ে যায় তখন অনেক রাত হয়ে গিয়েছে। তবে রাত 12টা বাজার আগেই ফিরে এসেছিল লিংশাও। সে সোজা আগে বাড়িতে আসে এবং লি জিনজিয়ানের মাকে প্রণাম করে। তারপরে সোজা চলে আসে এখন লি জিনজিয়ানের রুমে। সেখানে এসে তার দিকে তাকিয়ে সে বসে থাকে। জিনজিয়ান তখন ঘুমাচ্ছিল, কিন্তু ওই দিন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না লিংশাও। লিংশাও তার কপালে একটা চুম্বন করে। আর ঠিক বাইরে থেকে তখন মিয়ংও দেখতে পায় যে লিংশাও ফিরে এসেছে। তাই সে দরজা দিয়ে দেখছিল লিংশাও কি করছে। তখন সে যে দৃশ্য দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার তো পায়ের নিচে থেকে একদম মাটি সরে যাচ্ছিল, কারণ ভাই বোন হিসাবেই তাদেরকে দেখে এসেছে তারা। তো আজকে লিংশাও একদম অন্যরকম হয়ে গিয়েছিল। কিন্তু যখন অন্তিম পর্যায়ে এসে চলে যাবে তখনই ঘুম ভেঙে গিয়েছিল লি জিনজিয়ানের। জিনজিয়ান তাকে হঠাৎ করে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে অন্যরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিল। সে কি করবে বুঝতে না পেরে পুনরায় আবার ঘুমানোর ভান করতে থাকে। যখন তার ভাই চলে যায় তখন সে ভেবেই অবাক হয়ে যায় যে এই মুহূর্তে লিংশাও কি করতে যাচ্ছিল। পরদিন মিয়ংও খুব মন খারাপ করে ওই বাসা ছেড়ে চলে আসে, কিন্তু লি জিনজিয়ান ঘুম থেকে না উঠে কেবল ওগুলোই ভাবতে থাকে আর ভাবতে থাকে যে না, তার ভাই এমন কিছুই মিন করতে চায়নি, সে হয়তো ভুল করেছে। যখন তারা সবাই টেবিলে খেতে আসে তখন তার দিকে তাকিয়েও খুব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে লি জিনজিয়ান, কারণ সবার সামনে তাদের স্বাভাবিক তো থাকতেই হবে। তবে লি জিনজিয়ানের মনে এখন অনেক প্রশ্ন, যেগুলো সে সুযোগ পেলেই লিংশাওকে করতে চায়, এবং সে কারোর সামনে এটা প্রকাশ করতে দিয়েছিল না কালকে রাতে তাদের ভিতরে কি হয়েছিল। তবে মিয়ং ও চলে যাওয়ায় সবার ভিতরে একটু কেমন হচ্ছিল, কারণ মিয়ং ও তার লাভ কনফেস করে দিয়েছিল লিংশাওয়ের কাছে। কিন্তু লিংশাও বলে সে মিয়ং ওকে পছন্দ করে না। ট্যাংচাং বলে, তবে তুমি কি আমাকে পছন্দ করো? কারণ তুমি তো বলেই দিয়েছো যে তুমি জুনিয়র স্কুলে তোমার থেকেও 2 ক্লাস নিচে পড়তো তেমন কাউকে পছন্দ করো। কেউ বুঝতেই পারে না এটা সে লি জিনজিয়ানের কথা বলেছিল। লি জিনজিয়ান খুব লুকিয়ে লুকিয়ে সেই রুম থেকে বাইরে বের হতে থাকে এবং সে তার কাজের উদ্দেশ্যে যেতে থাকে। সে যথাসম্ভব তার ভাইকে অ্যাভয়েড করছিল, কিন্তু তার ভাই লিংশাও বেরিয়ে পড়েছিল। জিনজিয়ান খুব সিম্পলি কথা বলার চেষ্টা করে আর বলে, আজকে তো রবিবার, তুমি আজকে কোথায় যাচ্ছ? লিংশাও বলে, আমার সপ্তাহে 7 দিনই এখন কাজ করতে হবে। তাকে কাটানোর জন্য সে চলে যাচ্ছিল। লিংশাও তাকে জোর করে লিফটের ভিতরে নিয়ে আসে বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো গত রাত আমি কি করেছিলাম। কিন্তু তাকে বারবার অ্যাভয়েড করতে চাইছিল লি জিনজিয়ান। লিংশাও তাকে বোঝানোর চেষ্টা করে। জিনজিয়ান বলে, দেখো
আমরা সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি ভাই বোনের মতো। আমরা হয়তো সেম রক্তের না, তারপরেও আমরা তো ভাই বোন, এটা তো হতে পারে না, তাই না? লিংশাও বলে, না এটা হতে পারে, আমি তোমাকে সেই চোখেই দেখি, তাই এখন থেকে আমাকে আর তুমি ভাইয়ার নজরে দেখবে না। কিন্তু লি জিনজিয়ান একদমই মানতে পারছিল না, তারা কিভাবে দুজন বিয়ে করতে পারে, হতে পারি, বরং আমরা বন্ধু হয়েই থাকি, এটা বলে তারা ব্রেকআপ করে ফেলে। যখন এটা লিংশাওকে জানায় যিশু, তখন লিংশাও খুব খুশি হয় যে অন্তত তার একটি পথের কাঁটা তো অলরেডি সরে গিয়েছে। রাতের বেলা লি জিনজিয়ান তরমুজ নেওয়ার জন্য তার ভাইদের রুমে আসতে থাকে খুব চুপি চুপি, আর তখনই সে ধরা পড়ে যায় লিংশাওয়ের কাছে। লিংশাও বলে, তুমি এভাবে কেন আসছিলে? সে বলে, আমি তরমুজ নিতে এসেছি, সেটা নিয়ে আমি চলে যাব। কিন্তু সে ওখানে ওকে বোঝাতে থাকে, দেখো আমরা যেটা করছি এটা ভুল, তুমি এটা আমার সঙ্গে করতেই পারো না, তুমিও তো ছোট থেকেই আমাকে বোনের মতোই দেখো, তাই না? আর আমরা তো ভাই বোন, আমাদের ভিতরে বিয়ে কিভাবে সম্ভব? লিংশাও বলে, আমি সেই 12th গ্রেড থেকেই তোমাকে পছন্দ করি, আর তখন থেকেই আমি তোমাকে বোনের নজরে আর দেখি না, এবং তাই আমি তোমাকে বলছি যে আমি যেটা বলছি তুমি পুনরায় এটা ভেবে দেখো যে তুমি কি করবে, এবং আমি জানি আমার ফিলিংস কতটা সত্য। এদিকে যিশু প্রতিদিন কারোর জন্য অপেক্ষা করত, মানে এই রাস্তা দিয়ে কেউ একজন যেত, সে তাকে দেখতো, ওটা আর কেউই ছিল না, তার মা ছিল। আর আমরা দেখি যে হাউমেইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল লি জিনজিয়ানের বাবা। হাউমেই এখানে একটা পার্লার খুলেছে এবং এটা জানতে পেরেছিল লি জিনজিয়ানের বাবা, তাই তার সঙ্গে দেখা করতে এসেছে। আর হাউমেই এটাও জানে যে হাউ যিশু প্রতিদিন রাস্তা থেকে তার জন্যই অপেক্ষা করে, এমনকি যিশু যেখানে তার সব দিয়েছে সেখানে সে মাঝে মাঝে এসে দাঁড়িয়ে থাকে। মা হিসেবে তার অনেক লজ্জা করে তার সামনে যেতে। এদিকে লি জিনজিয়ান কিছু সময় কাটাতে এসেছিল যিশুর এখানে। যিশু তাকে শেখাতে থাকে কিভাবে কেক বানাতে হয়, কিন্তু যত তার নিকটে যাচ্ছিল সে যিশুর কেমন হচ্ছিল। কিন্তু লি জিনজিয়ান তো এসব কোনো কিছু পাত্তা দিচ্ছিল না, কারণ সে তো যিশুকে একদম আপন ভাইয়ের মতোই দেখে, তাই না? সে তো ভাববেই না যে তার দুই ভাই তাকে পছন্দ করতে পারে। তারা একসঙ্গে যখন খাচ্ছিল তখন তাদের ওখানে একটা প্রতিবেশী আসে, আর সেই লোক লি জিনজিয়ানের বাবাকে বলে, তোমার তো দুই ছেলে, কিন্তু এরা তো আসলে রক্তের নয়, এবং ওরা দুজনই খুব ভালো, তুমি কিন্তু চাইলে এদের দুজনের কারোর সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে একেবারে সম্পর্কটা পাকাপোক্ত করে নিতে পারো। যিশু তো খুবই ভালো ছেলে, সে লি জিনজিয়ানকে খুব কেয়ার করে, তুমি চাইলে তাকে কিন্তু জামাই বানাতে পারো। এবং ওই মহিলা যিশুকে এসেও বোঝাতে থাকে, তবে যিশু অনেক আগে থেকে এই ব্যাপারটা নিয়ে অলরেডি ভাবছে। এদিকে ছাদে এসে দাঁড়িয়েছিল লিংশাও। লি জিনজিয়ান যখন এখানে আসে, লিংশাও বলে, তুমি আমাকে কেন পছন্দ করো না? আমি ছোট থেকে তোমাকে প্রশ্রয় দেইনি, এই জন্য তুমি সবসময় আমাকে লুকিয়ে সাইবার গেম খেলতে যেতে, তাছাড়া তোমরা রাতের বেলায় কত কিছু খেতে, আমাকে ডাকতে না। তখন লি জিনজিয়ান বলে, কারণ তুমি তো উপরের তলায় থাকতে, আমি আর যিশু ভাই নিচে থাকতাম, তার জন্য। আর তুমি এগুলো কি বলছো? পুরানো কথা কেন তুমি টেনে তুলছো? লি জিনজিয়ান বলে, তোমরা দুই ভাই আমার দুই হাতের মতো, তোমরা না থাকলে আমি তো ডুবে যেতাম, তাই না? তখন লিংশাও বলে, আমি তোমার ভিতর নাকি বাহির? আসলে তার সঙ্গে আর তর্ক করতে যায় না লি জিনজিয়ান। এদিকে লি জিনজিয়ানের বাবাকে যিশু বলতে থাকে যে সবাই তো ঠিকই বলছে, আমিও লি জিনজিয়ানকে পছন্দ করি, আমি চাই লি জিনজিয়ানকে বিয়ে করতে, তুমি যদি রাজি থাকো তবে আমি ওর সঙ্গে কথা বলবো। লি জিনজিয়ানের বাবা বেশ অবাক হয়ে গিয়েছিল, সে বলে যে ঠিক আছে, আমাকে একটু সময় দাও। লিংশাও এবং লি জিনজিয়ান নিচে নেমে এসেছিল। লিংশাও লি জিনজিয়ানকে বুঝিয়ে যাচ্ছিল সে গিভ আপ করবেই না। জিনজিয়ান বলে যে তুমি এগুলো কি বলছো, আর তুমি আমাকে যা বলছো, তুমি যেন যিশুকে এই সম্পর্কে কোনো কিছুই বলো না। তখন সেও বলে যে যিশু জানার কোনো দরকার নেই, ও তো বোকা, এবং বাকি সবাইকেই সে বলতে নিষেধ করে দেয়। সাথে থাকার দরুন লি জিনজিয়ানের অনেকগুলো মশা কামড় দিয়েছিল, এবং তাকে এখন মেডিকেল এসেন্স লাগিয়ে দিতে যাবে যখন লিংশাও, তখন সে বলে, না না দরকার নেই, আমি নিজেই লাগিয়ে নেব, এবং তাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেয় যে তুমি এই মুহূর্তে এইসব কথা অন্তত যিশু ভাইয়া বা বাবা কাউকেই বলো না। কিন্তু লিংশাও যখন তার পায়ে মেডিসিন লাগাতেই যাবে, তখন লি জিনজিয়ান কেমন করে তার দিকে তাকিয়ে পড়ে আর বলে যে ঠিক আছে তুমি যাও, আমি লাগিয়ে নেব। এবং লিংশাও ওখান থেকে উঠে চলে আসার বলে যে আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না, তুমি আমাকে আর কষ্ট দিও না। এদিকে তখন সেখানে আছে যিশু, তখন সে যিশুকে বলে আমার পায়ে মেডিসিন লাগিয়ে দাও। সে তার সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আর বলে তুমি সাথে থাকলে আমার একটু আনকমফোর্টেবল লাগে না। আর এই সুযোগ নিয়ে যিশু বলে, তুমি আমার সঙ্গে বেশি থাকতে পছন্দ করো, তাই না? লি জিনজিয়ান বলে হ্যাঁ। তখন সে বলে, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? জিনজিয়ান বলে ঠিক আছে। যিশু বলে, আমি আর তোমার ভাই হয়ে থাকতে চাই না, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। এটা শোনার পরে তো ওখান থেকে দৌড়ানোর অবস্থা হয়েছিল লি জিনজিয়ানের, কিন্তু যিশু তার পা শক্ত করে চেপে ধরে আর বলে প্লিজ, আমি এটা নিয়ে বাবার সঙ্গে কথা বলেছি। এটা শোনার পরে সে আরও অবাক হয়ে যায় যে এটা তুমি বাবাকেও বলেছো? ঠিক আছে তুমি বাবাকে বলেছো, এটা নিয়ে খবরদার লিংশাওকে কিচ্ছু জানিও না।
লিংশাও এমনিতেই অসুস্থ, তার উপর এগুলো জানলে ও আরো ভেঙে পড়বে। তখন যিশু বলে ওর জানার দরকারও নেই, ও তো বোকা, এসব ব্যাপারে ওর না জানাই ভালো। অর্থাৎ দুই ভাই এদিকে বোনের কাছে কনফেস করছে আর অন্যদিকে দুজন দুজনকে বোকা বলছে। তবে আমার মনে হয় যিশু একটু বেশিই বোকা, কারণ সে আগে বাবাকে ম্যানেজ করে তারপরে মেয়েকে পটাতে এসেছে। অন্যদিকে লিংশাও আগে মেয়েকে ম্যানেজ করে তারপরে হয়তো বাবাকে পটাবে। যাই হোক, এ যাত্রায় তাকে ভাগিয়ে দেয়। পরদিন তার দিকে হাত বাড়িয়ে লিংশাও দাঁড়িয়ে থাকে। তখন হাত ধরবে কি ধরবে না এটা নিয়ে ইতস্তত বোধ করে লি জিনজিয়ান, আর বলে ঠিক আছে, সামান্য হাত ধরাই তো, এটা ধরতে কোনো অসুবিধা নেই। এরপরে তারা লিংশাওয়ের জন্য ফোন কিনতে আসে। নতুন ফোন কেনার পরে সেখানে সমস্ত অ্যাপগুলো যখন ঠিক করছিল লি জিনজিয়ান, তখন সে দেখতে পায় তার ফোনে একটা মেসেজ এসেছে যেটা মিয়ংও করেছিল, এবং মিয়ংও অলরেডি দেখে ফেলেছে যে লি জিনজিয়ানকে তার ভাই কিস করছে। এদিকে আমরা দেখতে পাই হাওমেইকে। হাওমেইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল হাও যিশু। যিশু অনেক দিন পরে তাকে খুঁজে পেয়েছে। যিশু বলে, আমি শুধু একটা প্রশ্ন করার জন্য এখানে এসেছি, যে তুমি কেন আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে আর পরে আমাকে আর নিতে আসোনি। তখন তার মা বলে, আমার পরিস্থিতি এত খারাপ ছিল যে আমি তোমাকে তখন আর ফিরিয়ে নিয়ে যেতে পারিনি, আমার সঙ্গে থাকলে তোমার ক্ষতি হতো। যিশু বলে, ঠিক আছে, আমি এটাই জানতে চেয়েছিলাম, আমি এই সত্যটাই এতদিন জানার জন্য তোমাকে খুঁজেছি, তাহলে ভবিষ্যতে আমিও তোমাকে আর কোনো কেয়ার করব না। তার মা বলে, আমারও এখন একটা ছেলে আছে, তোমার কেয়ার লাগবেও না। এতে যিশুর খুবই খারাপ লাগে, আর সে তার মায়ের রেখে যাওয়া একটা জিনিস তাকে ফিরিয়ে দিয়ে যায় আর বলে, যদি রাস্তায় কখনো আমাদের দেখা হয় আমি তোমাকে অচেনা ব্যক্তি হিসেবেই ট্রিট করব। এটা বলে কাঁদতে কাঁদতে সে চলে আসে। এদিকে এবার মিয়ংয়ের সঙ্গে কথা বলার জন্য লি জিনজিয়ান আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে, তবে কোনোভাবেই সে বোঝে না। তাই ওখান থেকে রেগে মেগে কান্নাকাটি করতে করতে চলে আসে লি জিনজিয়ান। যখন সে কাঁদছিল তখন তাংচান তাকে সামলাতে না পেরে তার ভাইকে ডেকে আনে। এবার লিংচাও তাকে বলে কি হয়েছে। সে লিংচাওকে বলে যে আমাকে মিয়ংহো একটা কুকুর বলেছে। সে লিংচাওকে মারতে থাকে আর বলতে থাকে এই সব কিছু তোমার দোষ। এটা বলে তার কাঁধে জোরে কামড় দিয়ে দেয় আর কামড়াতে কামড়াতে বলে, তুমি যদি এরকম না করতে তবে আজকে আমাদের ভিতরে গন্ডগোল হতো না। তাকে লিংচাও নিয়ে নিজের রুমে চলে আসার বলে, দেখো তুমি আমাকে কিভাবে কামড়ে দিয়েছো। আর তখন তার দিকে তাকিয়ে থাকে লি জিনজিয়ান। লি জিনজিয়ানের জমে থাকা রাগ এবার পানি হয়ে গিয়েছিল। যখন তারা দুই ভাই বোন গল্প করছিল তখন সেখানে চলে আসে হাও যিশু। যিশুর আজকে মন খুবই খারাপ ছিল। সে লি জিনজিয়ানের দিকে হাত বাড়িয়ে দেয়। জিনজিয়ানও তার দিকে হাত বাড়িয়ে সারা রাত তার পাশে ওখানে বসে ঘুমিয়ে পড়ে। পরদিন জিনজিয়ান কাজ শেষে যখন ফিরে আসে তখন সে তার ভাইয়ের ঘরে ঢুকে দেখে লিংচাও কেমন একটা করছে এবং তার মানসিক একটা ট্রমা চলছিল। সে দৌড়ে তার কাছে আসতেই সে দ্রুতই তাকে জড়িয়ে ধরে এবং বলে যে কিছুক্ষণ এভাবেই থাকতে। জিনজিয়ান বুঝতে পেরেছিল লিংচাওয়ের সঙ্গে কিছু একটা তো হয়েছিল যখন সে সিঙ্গাপুরে ছিল, না হলে সে এমন কেন হয়ে গেল। জিনজিয়ান লিংচাওয়ের মোটা একটু ফ্রেশ করার জন্য তাকে নিয়ে হাঁটতে বের হয় আর সিঙ্গাপুরে তার সঙ্গে কি হয়েছিল সেগুলো শুনতে থাকে। সেখানে আসলে সে নরকে ছিল বলা যায়। যখন সে বাড়িতে আসে তখন ট্যাংচানের সঙ্গে তার একটা ঝামেলা বেঁধে যায় নিজেদের প্রফেশন নিয়ে। এতে তাদের দুজনের খুবই ঝগড়া হয়। দুজনেই তো চুল টানাটানি করে বসেছিল। আর যখন এদের ঝগড়া শেষ পর্যায়ে চলে যায় তখন জিনজিয়ান ওই রুম থেকে বের হয়ে সোজা লিংচাওয়ের রুমে চলে আসার বলে, আজকে আমার খুবই মুড অফ। সে অযথায় আমার উপর খুব রেগে গিয়েছে। ও যতক্ষণ না আমার কাছে এসে সরি বলবে ততক্ষণ আমার রাগ একদম কমবে না। আর তার বোনের এত পরিমাণ রাগ দেখে লিংচাও বলে, আমি এমন কিছু করতে পারি যাতে তোমার রাগ একদম কমে যাবে এবং তুমি এটা নিয়ে আর ভাববেই না। জিনজিয়ান বলে সেটা কখনোই সম্ভব না। তখনই তাকে এবার কিস করে দেয় লিংচাও। আর এটা তো এই প্রথম ছিল তাকে এভাবে হঠাৎ করে কিস করা। তাই জিনজিয়ান আসলে নিমিষেই সব কিছু ভুলে গিয়েছিল এবং সে মুখ লুকানোর জন্য বালিশের নিচে নিজের মুখটি গুজে ধরে আর লিংচাওকে মারতে থাকে। কিছুক্ষণ পরে লিংচাও যখন শাওয়ারে যায় সে নিজের জুতা দুই হাতে দুটা নিয়ে ওখান থেকে দৌড় দেয় আর লিংচাও হাসতে থাকে। পরদিন জিনজিয়ান যিশুকে বলে, যদি আমার খুব রাগ হয় তুমি আমার রাগ ভাঙাতে কি আমাকে কিস করবে। যিশু বলে, তা কেন, আমি তোমার মাথাটা নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দেব। জিনজিয়ান যিশুকে বলে, তুমি আসলেই একদম ঠিক বলেছ। যিশু তার গলা ধরে বলে, কি হয়েছে বলো তো, তুমি আমাকে কেমন ছেলে মনে করো হ্যাঁ। এভাবে দুই ভাই বোন নিজেদের ওয়ার্ক প্লেসে যেতে থাকে। এদিকে মিয়ং ওকে সবকিছু ঠিক করার জন্য তার সঙ্গে লিংচাও এবার কথা বলতে আসে আর লিংচাও সমস্ত কথা বলে। যখন সে হাই স্কুলে পড়তো তখন থেকে তার বোনের উপর তার অন্যরকম একটা ভালোবাসা ছিল, সেটা সে উপলব্ধি করতে পেরেছিল। এখানে জিনজিয়ানের কোনো দোষ নেই, তাই তোমরা নিজেদের ভিতরে অযথা ঝগড়া করো না আর সবকিছু মিটিয়ে ফেলে। এদিকে জিনজিয়ান একটা দোকানে এসে ডেজার্ট খাচ্ছিল। বাইরে থেকে এটা লিংচাও দেখে ফেলে আর বলে, আমি ভিতরে আসছি। জিনজিয়ান খুব জোরে জোরেই খাচ্ছিল। লিংচাও চলে আসায় সে খুব শান্ত হয়ে যায় আর গত রাতের কথা যখন সে তোলে আর বলে, দেখো তোমার জন্য আমার মুখে পিম্পল বের হয়েছে, তুমি এসব আর একদম করবে না। লিংচাও হাসতে থাকে আর যে চামচ দিয়ে জিনজিয়ান খাচ্ছিল সেটা দিয়েই খেতে থাকে।
আর তার দিকে তাকিয়ে বলতে থাকে, আমি চাই সবাই সুস্থ থাকুক, তুমি সুস্থ থাকো, যে মানুষটাকে আমি পছন্দ করি তাকে যেন আমি বিয়ে করতে পারি, আর আমার 2টো বেবি হবে। জিনজিয়ান বলে, তোমার সাথে কে 2টো বেবি চায়? এটা বলে সে আবার তাকে মারতেও যায়, কারণ সে তার সঙ্গে কথার জালে ফেসে গিয়েছিল। পরের পর্বে দেখি যে তাংচানের সঙ্গে আবারও ঝামেলা বেঁধে গিয়েছিল লি জিনজিয়ানের, কারণ জিনজিয়ান একজন আর্টিস্ট, তাংচান একজন অভিনেত্রী হতে চায়, বাট সে অনুযায়ী এখন কাজই পাচ্ছে না, তার জন্য সে নিজেই খুব হতাশায় ছিল। তাই তারা দুজনে এখন জিনজিয়ানের ওপর অনেক জেলাস ফিল করছিল। অন্যদিকে মিয়ং ও একজন লায়ার, এসব নিয়ে যখন তাদের ঝামেলা হয়, আবার লি জিনজিয়ান সোজা চলে আসে লিংশাওয়ের রুমে, আর সেখানে মাথা গুজে বসে কাঁদতে থাকে। তখন সেখানে চলে আসে লিংশাও আর বলে, তোমার কি হয়েছে? আবার তাংচানের সঙ্গে ঝামেলা করেছো? কিন্তু যখনই তারা 2 ভাই বোন কথা বলছিল, তখন লিংশাওয়ের মা সিঙ্গাপুর থেকে ফোন দেয়, আর সিঙ্গাপুর থেকে ফোন দেওয়ার কারণে কিছুক্ষণ তাদের মুড অদল বদল হয়ে যায়। এবার লি জিনজিয়ান বলে, আচ্ছা ভাইয়া, তোমার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি। লিংশাও বলে, হ্যাঁ। জিনজিয়ান বলে যে তুমি কখন থেকে বুঝতে পারলে যে আমার প্রতি তোমার একটা ভালোবাসা আছে? লিংশাও বলে, যখন আমি একদম স্কুলে পড়তাম তখন থেকেই। জিনজিয়ান বলে, এত আগে? তুমি তো অনেক বেশি ম্যাচিউর ছোট থেকেই। তখন লিংশাও বলে, আমার আর্লি ম্যাচিউর নয়, বরং তুমি অনেক লেটে ম্যাচিউর হয়েছো, তাই তুমি কখনো ধরতেই পারোনি। এখন থেকে তুমি আমাকে ভাইয়া নয় বরং বয়ফ্রেন্ডের মতো ট্রিট করবে, ঠিক আছে? আর তাদের দুজনের ভিতরে একটা কথা হচ্ছিল। লিংশাও বলে যে আমার এমন কোনো এনার্জি নেই যে আমি অন্য কোনো অচেনা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। জিনজিয়ান বলে, তুমি যখন সিঙ্গাপুরের চেয়ে আমার যদি বিয়ে হয়ে যেত? লিংশাও বলে, তবে আমি ওয়েট করতাম কখন তোমার ডিভোর্স হবে, অথবা তোমার ছেলে মেয়ে হলে তাদের কেয়ার করতাম, আর যদি এসবের কিছুই না হতো তবে সারা জীবন তোমার ভাই হয়েই থেকে যেতাম। আমি চাই না অন্য নতুন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে। জিনজিয়ানও তার দিকে তাকিয়ে থাকে। আসলে লিংশাও খুব ইন্ট্রোভার্ট একটা ছেলে, তো তার সহজে কারোর সঙ্গে মিশতে অনেক সময় লাগে। সে জিনজিয়ানের দিকে হাত বাড়িয়ে বলে, তুমি যদি আমার হাত না ধরো তবে আমি ডুবে যাব। কিন্তু জিনজিয়ান বুঝতে পারে না লিংশাও কি বোঝাতে চাইলো। জিনজিয়ান তার হাত ধরে বলে, ঠিক আছে, যদিও আমি তোমার কথার অর্থ বুঝতে পারিনি, তবে সবসময় আমি তোমার হাত ধরে রাখবো। আমারও এনার্জি নেই নতুন কারোর সাথে সম্পর্ক শুরু করার, আমিও তোমাদের সঙ্গে এভাবেই থাকতে চাই। এটা বলার পরে লিংশাও তাকে জড়িয়ে ধরে। এরপরে লিংশাও অনেকক্ষণ তার দিকে খুবই মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ সময় লিংশাওকে দেখতে আসলেই ভীষণ মায়াবী লাগছিল। এরপরে সে তার বোনকে হঠাৎই কিস করতে যায়, তখন সেখানে যিশু চলে আসে, আর তারা 2 ভাই বোন তার দিকে অন্যরকম ভাবে তাকিয়ে পড়ে। যিশু বলে, তোমরা কি করছিলে? জিনজিয়ান বলে, আমরা খেলা করছিলাম। আর লিংশাও বলে, হ্যাঁ আমরা খেলা করছিলাম। যিশু বলে, এটা কেমন খেলা? ওটা বলে ও দরজা বন্ধ করে দিয়ে চলে আসে। পরদিন জিনজিয়ান যিশুর সঙ্গে যাচ্ছিল। যিশু তার ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা ওঠায়, তখন তার ক্রেডিট কার্ড ধরে জিনজিয়ান বলে, তুমি ক্রেডিট কার্ড ব্যবহার করছো? তোমার কি কিছু হয়েছে ভাইয়া? তুমি ক্রেডিট কার্ড কেন ইউজ করছো? তোমার কি অনেক টাকা স্বল্পতা এখন? তুমি আমাকে বলো কি হয়েছে? এরপরে তারা 3 ভাই বোন এটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিল। তখন দেখা যায় যিশু সব দাঁড় করাতে গিয়ে তার অনেক টাকাই খরচা হয়ে গিয়েছে। এই সময় তার হাতে বেশি আর টাকা নেই, আর এভাবে তো চলতেও পারে না। জিনজিয়ান বলে, আমি যা টাকা পাবো এবার সেই সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে দিব। লিংশাও বলে, তুমি হঠাৎ করে এভাবে টাকা দিতে পারো না, কারণ আমাদের খুব বুঝে শুনে এগোতে হবে। একটা শপ চালানো অনেক বড় ব্যাপার, এর জন্য আমাদের স্থায়ী একটা সমাধানে আসতে হবে, বরং এখানে এখন টাকা দেওয়া মানে টাকাগুলো নষ্ট হওয়া। তখন জিনজিয়ান বলে, আমরা যখনই কোনো একটা প্ল্যান করি তাতে তুমি ঠান্ডা পানি ঢেলে দিয়ে দাও। আর এটা বলে সে তার দিকে তাকিয়ে থাকে। এতে লিংশাও রাগ করে চলে যায়। লি জিনজিয়ান আর কি করবে, তাই সোজা আবার ভাইয়ার ঘরে আসে তার রাগ ভাঙানোর জন্য। লিংশাও দরজা ঠেলে দিয়ে হাসতে থাকে। জিনজিয়ান বলে, তার মানে তুমি রাগ করোনি? লিংশাও বলে, তোমার বয়ফ্রেন্ড রাগ করার মাত্র 7 সেকেন্ডের ভিতরে তুমি চলে এসেছো। আর লি জিনজিয়ান বলে, বয়ফ্রেন্ড? তারপরে আবার হাসতে থাকে আর বলতে থাকে, ও আচ্ছা বয়ফ্রেন্ড। তবে যিশুকে তাদের ব্যাপারটা এখন জানাতে নিষেধ করে দেয়। এরপরে তারা সবাই মিলে একটা পার্টি করে। এখানে মোটামুটি সবাই উপস্থিত ছিল, আর আমরা দেখতে পাই লি জিনজিয়ানের সে সিনিয়রকে এবং তার বয়ফ্রেন্ডকে। তারা যেন কি নিয়ে একটা কথা বলছিল। হঠাৎ করে তার বয়ফ্রেন্ড সবার ফোনে একটা আর্টিকেল সেন্ড করে দেয়, আর এটা ছিল একটি মেয়ে লিখেছে 2 ভাই তাকে প্রপোজ করেছে প্রেমের জন্য। আর্টিকেলটা কে লিখেছিল তার নাম লেখা নেই, তবে এটা যে লি জিনজিয়ান লিখেছিল এটা বোঝা যাচ্ছিল। জিনজিয়ান এভাবে লিখেছিল যে তার এক ভাই আসলে প্রতিবেশী হয়েও এসেছিল, আর এক ভাইয়ের মায়ের সঙ্গে তার বাবার বিয়ে হওয়ার কথা ছিল। এভাবেই সে লিখেছে, যার জন্য এই আর্টিকেল পড়ে সবাই বুঝতে পারে এটা আসলে লি জিনজিয়ান তাদের 3 ভাই বোনের গল্পই লিখতে চেয়েছে। আর এখন তো এরা 2 ভাই দুজনের দিকে তাকিয়ে থাকে। পরে যখন তারা বাড়িতে চলে আসে, 2 ভাই জিনজিয়ানকে ধরে তাদের রুমে নিয়ে যায়, আর এরা 2জন তাকিয়ে থাকে।
জিনজিয়ানকে সামনে রেখে লিংশাও জিজ্ঞেস করে যে তুই এরকম কিছু একটা কিভাবে করতে পারলি, ও তো তোর বোনের প্রতি তোর ফিলিংস কিভাবে আসলো। একই কথা জিশুয়া বলে লিংশাওকে যে তোর আর আমার ভিতরে ডিফারেন্সটা কোথায়, তোর যদি ফিলিংস জন্মাতে পারে তবে আমার কেন পারবে না। কিন্তু লিংশাও হঠাৎ বলে যে আমরা দুজন এখন একসঙ্গে আছি, আর লি জিনজিয়ানকে তার দিকে টেনে নেয়। যিশু কিছুক্ষণ তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে আর বলে যে তুমি সত্যি তাকে কি কখনোই ভাই হিসাবে ট্রিট করনি। তারপরে নিজের মনেই বলতে থাকে আমি বুঝতে পারি না কেন কেউ আমাকে কখনো চায় না, আমার মাও আমাকে কখনো চায়নি, বাবা তো জন্মের আগেই মাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, আর এমনকি আমার বোনও আমাকে চায় না। এটা বলে সে মন খারাপ করে চলে যায়। পরদিন লিংশাও লি জিনজিয়ানকে নিয়ে তার স্কুলে আসে। এখানে জিনজিয়ান স্কুলে থাকতে একটা গাছ লাগিয়েছিল, এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই এটাকে মানুষ উইশ ট্রি হিসেবে ব্যবহার করে। ওখানে একটা উইশ করে এবার লিংশাও, আর সেটা খুব সিম্পল একটা উইশ ছিল, যেন তারা সবাই সবসময় খুব ভালো থাকতে পারে। আর কিছুক্ষণ পরে জিনজিয়ানকে ওই গাছের উপর তুলে ধরে বলে যে তুমি খাটো, এতে আমার খুবই অসুবিধা হয়। এটা বলেই তাকে ওখানে কিস করে। আর এবার জিনজিয়ানও সাড়া দিয়েছিল, কারণ সে ব্যাপারটাকে মেনে নিয়েছে। এরপর থেকে রোজ লি জিনজিয়ান কাজের ফাঁকে এগিয়ে দিয়ে যেত মাঝে মাঝে লিংশাওকে। সে সবসময় তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করত, যাতে লিংশাও কোনো ট্রমায় আর না পড়ে। আর এজন্য লিংশাও খুবই খুশি হয়েছিল তার প্রতি। সে কাজে যাওয়ার আগে তার মন অলরেডি ভালো করে দিয়ে যেত, এতে লিংশাওয়ের সারাদিন খুবই ভালো কাটত। এদিকে যিশু লি জিনজিয়ানের সঙ্গে কথাই বলতে আর চায় না, কিন্তু জিনজিয়ান জোর করে তার ক্রেডিট কার্ড তার হাতে ধরিয়ে দেয়। কিন্তু যিশু সেই কার্ড না নিয়ে আবার জিনজিয়ানের কাছে ফিরিয়ে দেয়, বলে তোমরা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আর তাকে ঘরে ঢুকিয়ে দিয়ে নিজেই দাঁড়িয়ে থাকে। জিনজিয়ান বারবার তাকে ডাকতে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখি যে জিনজিয়ান আবার লিংশাওয়ের সঙ্গে এসে ওয়াটারমেলন খাচ্ছিল, এবং সে চেষ্টা করে যে তার সঙ্গে যতটুকু সম্ভব সময় সে কাটাবে, যেন লিংশাও তার পাস্ট ট্রমা থেকে খুব দ্রুতই বের হয়ে আসতে পারে। যিশু রাস্তায় একটা কুকুর পেয়েছিল, আর সেই কুকুর ছানাকে নিয়ে যখন সে ফিরছিল তখন তাকে বারবার ডাকতে থাকে লি জিনজিয়ান। তাকে সে অ্যাভয়েড করে চলে যাচ্ছিল, কিন্তু জিনজিয়ানের বাচ্চা মেয়েদের তাকে নিয়ে আসতে সে বাধ্য হয়। তারা দুই ভাই বোন বসে ওই কুকুর ছানাটিকে গোসল করাচ্ছিল। তখন জিনজিয়ান আস্তে আস্তে বলতে শুরু করে, দেখো আমি চাই তুমি সবসময় সুখে থাকো, আমরা তিন ভাই বোন এবং আমাদের দুই বাবা যেন সবসময় ভালো থাকে। আমাদের ভিতরে আমি চাই না কখনো একটা আনকমফোর্টেবল সম্পর্ক শুরু হোক। আমরা হয়তো সেম ব্লাডের না, তাছাড়া আমরা যদি একে অপরকে বিয়ে করি তখন কয়েকদিন পরে আমাদের হয়তো ডিভোর্সও হয়ে যেতে পারে, তখন আমাদের এখনকার যে স্ট্রং সম্পর্ক সেটা তো আর থাকবে না। আমি চাই না কখনো আমাদের ভিতরের সম্পর্ক খারাপ হোক। তখন যিশু তাকে বলে, তাহলে তুমি আমাকে বাদ দিয়ে লিংশাওকে কেন পছন্দ করলে? কিন্তু লিংশাও আর যিশু সম্পূর্ণ তো আলাদা, কারণ যিশুর মা অনেক ছোটবেলায় যিশুকে তার বাবার কাছে রেখে চলে গিয়েছে, যেটা লিংশাওয়ের ব্যাপারে হয়নি। লিংশাও আসলেই তাদের মেইবার, কিন্তু যিশু তো আপন ভাইয়ের মতোই। লি জিনজিয়ান যথাসম্ভব পারে যিশুকে সমস্তই বোঝাতে থাকে, আর এখন যিশু অনেকটাই বুঝে গিয়েছিল। তখন লিংশাও সেখানে চলে আসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লি জিনজিয়ান খুব চিন্তিত ছিল, কারণ সে টাকা ট্রান্সফার করতে চায় যিশুকে, কিন্তু সে তো তার পাসওয়ার্ড জানে না। লিংশাও বলে, আমি তার পাসওয়ার্ড জানি, তুমি কি জানতে চাও? আর লি জিনজিয়ান বলে, হ্যাঁ অবশ্যই। তখন লিংশাও বলে, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে একটু কিউট কিউট খেলো। আর তখন জিনজিয়ান চারিদিকে তাকিয়ে নেয় বাড়িতে কেউ আছে কিনা। লিংশাও বলে, কেউ নেই। তখন জিনজিয়ান তাকে অনেকগুলো কিস করে। আর লিংশাও যখন আরো বেশি রোমান্টিক হতে যাবে তখনই তাদের বাবা চলে আসে। তাদের বাবা কেমন একটা সন্দেহ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা কোনোভাবেই বুঝতে দেয় না যে তাদের এখানে কি চলছিল। তার বাবা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে তার বাবা লি জিনজিয়ানের সঙ্গে কথা বলে জানতে পারে ওরা দুইজন প্রেম করছে। কিন্তু জিনজিয়ানের লিংশাওকে নিয়ে তো কোনো সমস্যা ছিলই না, বরং তার মাকে নিয়ে সমস্যা ছিল। তার মা তো আমাদের পছন্দ করে না, এটা বলে সে লি জিনজিয়ানকে। এরপরে আমরা আবার আন্ট হাওমেইকে দেখতে পাই, যার সঙ্গে লি জিনজিয়ানের বাবা কথা বলতে এসেছিল। পরে যখন তারা বাড়িতে একসঙ্গে খেতে বসে তখন লি জিনজিয়ানের বাবা যিশুর উদ্দেশ্যে বলতে থাকে, তুমি তোমার মায়ের উপর রাগ করে আছো, কিন্তু তোমার মা যখন তোমাকে ফেলে রেখে চলে গিয়েছিল তখন তার উপর কি ঝড়ঝাপটা গিয়েছিল তা হয়তো তোমার জানা নেই। তোমার মা যখন তোমাকে রেখে শেনজেনে কাজ করতে গিয়েছিল 1999 সালে, তখন দেখা যায় সে প্রথমে ভালোই কাজ করছিল। একদিন একটা মহিলা এসে বলতে থাকে তোমার মা নাকি তার হাজব্যান্ডকে সিডিউস করছে, তার জন্য তাকে কাজ থেকে বেরও করে দেওয়া হয়। এই কাজে সে আর থাকতে পারে না এবং তার মাথায় এক গাদা দোষ চাপিয়ে দেওয়া হয়। সে ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে আসে। সে যে বাড়িতে থাকতো সেই বাড়ির দেয়ালে অনেকে অনেক কিছু লিখে রাখে, যার জন্য এই বাড়িতেও তাকে আর থাকতে দেওয়া হয় না। ওই বাড়ি থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। তার পক্ষে আসলেই সম্ভব ছিল না তোমাকে নিয়ে পুনরায় সেখানে ফিরে যাওয়া, কারণ সে যদি তোমাকে নিয়ে যেত তবে হয়তো তোমাকে হার্ট হতে হতো।
লি জিনজিয়ান তার সঙ্গে হাঁটতে হাঁটতে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, মানে যেহেতু তার মন খারাপ ছিল তার মন ভালো করার চেষ্টা করতে থাকে। তবে তার মায়ের আগের কথা শুনে আসলে তার খুব খারাপ লাগছিল, যার জন্য সে কিছুক্ষণ একা থাকতে চাইছিল। তাই জিনজিয়ানকে সে গাড়িতে তুলে পাঠিয়ে দেয় তার স্টুডিওতে, আর নিজে নিজে দাঁড়িয়ে থাকে ওখানেই। পরের দৃশ্যে আমরা জুয়াং বেইকে দেখতে পাই, যে মিয়ংওকে আজকে প্রপোজ করতে এসেছিল। সে স্ট্রেট মিয়ংওকে বলে দেয় তাকে সে কতটা পছন্দ করে, কিন্তু মিয়ংও তাকে ওখানে রিজেক্ট করে চলে যায় আর বলে, তুমি জানো না তাংচান তোমাকে পছন্দ করে। জুয়াং বেই বলে, কিন্তু আমি তাংচানকে বলে দিয়েছি যে তার প্রতি আমার কোনো ফিলিংস নেই। কিন্তু তাকে ওখান থেকে অ্যাভয়েড করে চলে আসে মিয়ংও, আর সে ভয় পাচ্ছিল যেহেতু তাংচাং তার অনেক ভালো একটা বন্ধু, কিভাবে সে তার মুখোমুখি দাঁড়াবে। তাই সে ওখানে দাঁড়িয়ে ভাবছিল সে কি করবে। কিন্তু যখন এগুলো সে ভাবছিল তখন সেখানে লি জিনজিয়ান আর লিংশাও চলে আসে। সে জিনজিয়ানকে বলে যে আজকে জুয়াং বেই তাকে প্রপোজ করেছে, এখন সে কিভাবে তাংচাং এর মুখোমুখি হবে। তখন লি জিনজিয়ান বলে, এটাতে তোমার তো কোনো দোষ নেই, কেউ তো তোমাকে পছন্দ করতেই পারে, তাতে তোমার কি দোষ বলো। তুমি সোজা যাবে আর সমস্ত কথা তাকে বলে দিবে। কিন্তু মিয়ংও বলতে থাকে, তুমি যতটা সহজভাবে বলছো এটা অতটাও সহজ ব্যাপার নয়। কিন্তু জিনজিয়ান বলে, অবশ্যই সহজ। এটা বলে তাকে সোজা রুমে ডেকে নিয়ে আসে, আর মিয়ংও এবার তার সামনে দাঁড়িয়ে সমস্ত কথা বলতে শুরু করে। আর তাংচাং এই ব্যাপারটিকে একদম স্বাভাবিকভাবে নেয়। সে বলে, আমি তো জানি, আর তাছাড়া আমার এখন ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার সময় এসেছে, আমি একটা ভালো রোল পেয়েছি, আমি সেখানে অভিনয় করব, এসব নিয়ে মাথা ঘামাবার টাইম তার নেই। এদিকে সামনেই লিংশাওয়ের জন্মদিন আসতে চলেছে, তাই তারা সবাই বাড়িতে যায় এবং একসঙ্গে ফ্যামিলি ডিনার করতে থাকে আর প্ল্যান করতে থাকে যে সামনেই তার জন্মদিন আসছে। আর লিংশাওয়ের এই জন্মদিন উপলক্ষে তার মা এসেছিল সিঙ্গাপুর থেকে। তার মা এবং তার বোন সামার ভ্যাকেশনে এখানে কিছুদিন কাটানোর জন্যই এসেছিল। তার মা এখানে এসে বলে যে সবকিছুই সে আগের মতোই আছে, কোনো কিছুই পাল্টে যায়নি। তবে এবার দেখে মনে হচ্ছিল সে আসলে ছেলের জন্য এসেছিল। এদিকে কিন্তু কিছুই জানতো না লিংশাও। সে লি জিনজিয়ানের সঙ্গে খেলে যখন ফিরছিল তখন দেখা যায় যে তার মা তাদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের দুজনকে এভাবে আসতে দেখে তিনি একটু কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। জিনজিয়ান যখন সরে যাচ্ছিল তখন লিংশাও আবার তাকে কাছে টেনে নেয়। লিংশাওয়ের মা জিনজিয়ানকে একদম পছন্দ করতো না। জিনজিয়ান কিছু ফল দেওয়ার জন্য যখন এই ঘরে আসে তখন লিংশাওয়ের মা তাকে ডাকে আর বলে, তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো এবং তুমি অনেক সুইট একটা মেয়ে। তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে। ওরা তো বুঝতে পারে না, তারা ভাবে যে তাদের মা হয়তো ভালো হয়ে গিয়েছে। কিন্তু লিংশাওয়ের এতে খুব মন খারাপ হয়েছিল, কারণ তার মা সিঙ্গাপুর থেকে এখানে এসেছিল। রাতের বেলায় সে ঘুমাতে পারছিল না, তাই জিনজিয়ান তার রুমে আসে আর বলে, আজকে আমি তোমার সঙ্গে ঘুমাতে চাই। কিন্তু তাকে কোনোভাবেই লিংশাও ঘুমাতে দিতে চাইছিল না। জিনজিয়ান বলে, একটা রাতেরই তো ব্যাপার, আজকে যদি মার্স পৃথিবীকে আঘাত করে তবুও আমরা জানবো যে আমাদের আজকে রাতে খুব ভালো ঘুম হবে। আর সে লিংশাওকে বলতে থাকে, কোনো কিছু চিন্তা না করে একদম মাইন্ড ফ্রেশ করে ঘুমিয়ে পড়ো। জিনজিয়ান আগেই বুঝতে পেরেছিল লিংশাওয়ের মা আসায় তার আজকে রাত্রে প্রবলেম হতেই পারে। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই আবার হাওমেইকে, তার সঙ্গে যে ছোট বাচ্চাটি সে বলতো তার ছেলে, এটা আমরা এখানে জানতে পারি ওটা তার ছেলেই নয়, বরং হাওমেই ওই বাচ্চাটিকে অ্যাডাপ্ট করেছে। ওই বাচ্চার মা একজন বিউটিশিয়ান, কিন্তু তার হাজব্যান্ড অনেক খারাপ হয়, তাকে মারধর করে, যার জন্য এই বাচ্চার উপরে অনেক কিছুই ভোগান্তি যায়। তার জন্য হাওমেই তাকে অ্যাডপ্ট করেছিল এবং সে যে বিয়ে করেছে এই কথাটাও মিথ্যা এখানে আমরা জানতে পারি। তার মানে হাওমেইয়ের জীবনে আরও কিছু রহস্য ঘটে গিয়েছে এই কয়েক বছরে, যেটা আসলে সে কাউকে জানাতেই চায়নি। পরের দৃশ্যে লিংশাওয়ের বার্থডে তারা 3 ভাই বোন মিলে সেলিব্রেট করছিল। এখানে তাদের সবারই খুব মন ভালো ছিল, কিন্তু সবাই অল্প একটু চিন্তিত ছিল, কারণ এখন লিংশাওয়ের মা এসে আবার বাধা সৃষ্টি করছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে হাওমেইয়ের সঙ্গে লি জিনজিয়ানের বাবা প্রায় দেখা করতো, আর এই দেখা করার মাধ্যমে সে অল্প অল্প করে জানতে পারে যখন হাওমেই এখান থেকে চলে গিয়েছিল তখন তার সঙ্গে ঠিক কি হয়েছিল। যখন তার মা মারা গিয়েছিল তখন সে 4 বছরের জন্য জেলে ছিল। সে কোনো অপরাধ না করেও অনেক কিছুই ভোগ করেছে। তবে যখন পুলিশ তাকে জানায় ফ্যামিলিতে ইনফর্ম করার জন্য, তখন সে তার বোনকে জানিয়েছিল। কোনোভাবেই সে এর ভিতরে তার ছেলেকে জড়াতে চায়নি, যার জন্য সে একটি চিঠি লিখে পাঠিয়েছিল লি জিনজিয়ানের বাবার কাছে, আর বলেছিল সে সারা জীবনের জন্য তাকে অ্যাবান্ডন করে চলে যাচ্ছে, যেন লি জিনজিয়ানের বাবা তাকে নিজের ছেলের মতো করেই মানুষ করে। আর তাই এত বছর পরে যখন সে ফিরে এসেছে তখন আর তাকে নিজের ছেলের দাবি সে করতে চায় না। এই কথাগুলো বলতে বলতে সে কান্না করে ফেলছিল, আর তখনই লি জিনজিয়ানের বাবার ফোন দেয় যিশু। যিশু এই সমস্ত কথাগুলো জানতে পেরে তো প্রচুর ভেঙে পড়ে এবং তার ছোটবেলার কথাগুলো মনে পড়ে, যখন তার মায়ের সঙ্গে তার কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি ছিল। সে যেন চোখের সামনেই তার মাকে দেখতে পাচ্ছিল। সে তার মাকে বলেছিল সে যখন অনেক বড় হবে তখন সে একটা কালার টিভি কিনবে, তার মায়ের সঙ্গে সে অনেক খুশি হবে, অনেক সুখী থাকবে।
কিন্তু পরিস্থিতি তাদের কোনো স্বপ্নই পূরণ করতে দেয়নি। এরা দুই ভাই বোন যখন জানতে পারে যিশু সবকিছু জানতে পেরে গিয়েছে এবং তার মা বিয়ে করেনি, এমনকি তার মা জেলে ছিল, এইগুলো জানার পরে তাদেরও খুব চিন্তা হচ্ছিল। তাই যিশুকে খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে আসে। আর তিন ভাই বোনের ভিতরে অনেক সুন্দর সুন্দর কথা তারা বলতে থাকে, জীবনের জটিলতা, ফ্যামিলির ভিতরে জটিলতা, এই সব কিছু বলতে থাকে, যার জন্য দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তাদের তিন ভাই বোনেরই মন ভালো হয়ে যায় আর যিশুর মনও ভালো হয়ে যায়। তারপরে তারা তিন ভাই বোন আবার মজা করতে থাকে। এভাবেই মাঝে মাঝে জীবনে কিছু জটিলতা আসবেই, আবার সেই জটিলতাগুলো কেটেও যাবে। এভাবে সময়গুলো বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু এর পরেই বাজে যত ঝামেলা। লিংশন মা সিদ্ধান্ত নিয়েছে সে এখান থেকে ফিরে যাবে না, সে এখানেই সেটেল হয়ে যাবে, তার সেলের কাছাকাছি থাকবে। এতে তার মেয়ে খুবই রেগে যায়। সিঙ্গাপুরেই তার সমস্ত পড়াশোনা, স্কুল, সবকিছু, সে ওখানকার বন্ধু বান্ধব, ওই জীবনে অভ্যস্ত। সে কোনোভাবে এখানে থাকতে চাইছিল না। তার ভাই যখন দৌড়ে এখানে আসার সমস্ত কিছু জানতে পারে, তখন তারও ভালো লাগে না ব্যাপারটা। সে কোনোভাবেই মানতে পারছিল না তার মা এখানে থেকে যাবে। তার মনে হচ্ছিল তার চারপাশে আবারও একটা নরকের সৃষ্টি হচ্ছে। আসলে তারা দুই ভাই বোনই তার মাকে ভয় পেত, কারণ তার মা চারপাশে থাকলে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠত, যেটা তার মা বুঝতে পারতো না। যখন এরা কথা বলে তখন সেখানে আবার লি জিনজিয়ান চলে আসে। লিংশাও তাকে দেখে দৌড়ে তার কাছে যায় আর বলে, তুমি এত ঘেমে কেন যাচ্ছ, তোমার কি হয়েছে? যখন জিনজিয়ান তার মাকে দেখে চলে যাচ্ছিল, লিংশাও তাকে আটকে দেয় আর ওখানে কিছু না বলেই কিস করতে শুরু করে। তার মা তো এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকে। নিজের মায়ের সামনে এভাবে কেন সে কিস করলো নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু জিনজিয়ানকে কোনোভাবেই লিংশাওয়ের মা পছন্দ করতো না, ইভেন তাদের জীবনে বাগড়া দেওয়ার জন্য তার মা এখানে থেকে যেতে চাইছে, তার জন্যই সে বুঝিয়ে দিল তার মাকে যে সে লি জিনজিয়ানকে ছাড়া থাকতেই পারবে না, এবং লি জিনজিয়ানই তার জীবনের এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। যখনই খারাপ কিছু ঘটতো তখনই সে জিনজিয়ানকে জড়িয়ে ধরেই শান্তি পেত। এরপরে লিংশাওয়ের মা তার বোনকে রেখেই চলে যায়, আর ওর বোন এখন এদের সঙ্গেই থাকবে। জিনজিয়ান বলে যে ওর বোন ওর ঘরেই থাকবে। লিংশাও বলে তাহলে তুমি আমার ঘরে ঘুমাবে, কিন্তু আসলে যিশুর জন্য তো তারা একসঙ্গে ঘুমাতে পারবে না। আর লিটল অরেঞ্জ দূর থেকে তাদের এই ভালোবাসা দেখতে পায়, দেখে তারও মনে মনে খারাপই লাগছিল, কারণ এও জিনজিয়ানকে খুব একটা পছন্দ করে না, বিধায় তার একটু হিংসেই হচ্ছে। এর পরের দৃশ্যে লিটল অরেঞ্জ অর্থাৎ কমলা সুন্দরী আসে বা যিশুর সঙ্গে তার শপে। সেখানে দেখতে পায় যে যিশুর সঙ্গে দেখা করতে এসেছিল তার মা। এতদিনে যিশু তার মাকে ক্ষমা করে দিয়েছে। সত্যটা জানার পরে সে আর তার মায়ের উপর রাগ করে থাকতে পারেনি। তার মা তার কাছে আবারও একটা কিছু রেখে যায়, এবং এটার ভিতরে আজকে শুধু তার মায়ের নয় বরং মা এবং ছেলে দুইজনেরই ছবি ছিল। যিশু তো বেশ খুশি হয়ে গিয়েছিল। এদিকে লিংশাও লি জিনজিয়ানের জন্য এক মায়া ভরা দৃষ্টিতে ওয়েট করতে থাকে। জিনজিয়ান এসে তাকে জড়িয়ে ধরে। এরপরে রাস্তায় দেখা হয়ে যায় যিশুর সঙ্গে। তারা তিন ভাই বোন এবার একসঙ্গে হাসি মজা এবং খুনসুটিতে মেতে ঘরের দিকেই ফিরতে থাকে। কিন্তু ফিরে এসে ওরা দুই ভাই বোঝাতে থাকে বা লিটল অরেঞ্জকে যে তুমি যদি এরকম সবসময় রুট বিহেভ করো তাহলে তো তুমি চলতে পারবে না, তাই তোমাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। এবং তাকে প্রতিদিন শপে নিয়ে যাওয়ার কথাও দেয় যিশু তাকে, আর সেও রাজি হয়। পরদিন সে যিশু শপে কাজ করতেও শুরু করে দেয়। আস্তে আস্তে দেখা যায় যে সে অনেক কোমলভাবে কথাও বলছে মানুষের সঙ্গে। এতে সবাই বেশ খুশি হয়েছিল। যিশু একটা ছবি তুলে সবাইকে সেন্ড করে দেয়। এরপরে দেখে সে লি জিনজিয়ানের সঙ্গেও খুব সুন্দরভাবে কথা বলছিল। তবে সে জিনজিয়ানকে এটা বলে দেয় তার মা কখনো তাদের সম্পর্কটা মেনেই নিবে না। পরের দৃশ্যে আমরা জিনজিয়ানকে দেখি যখন সে স্টুডিও থেকে ফিরছিল, তখন লিংশাওয়ের মা এবং তার একটা আন্টি এসেছিল। লিংশাওয়ের মা জিনজিয়ানকে বলে, নিশ্চয়ই তুমি এই রুমটা খুলতে পারবে, আমাদের হয়ে রুমটা খুলে দাও। জিনজিয়ান তাদের জন্য কিছু ফ্রুট নিয়ে আসে, কিন্তু লিংশাওয়ের মা তাকে বারবার এখান থেকে যেন তাড়িয়েই দিচ্ছিল। মানে বলতে চাইছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমরা এখানে এসেছি, বসেছি, ব্যাস। এবং জিনজিয়ানের সামনে লিংশাওয়ের মা তার আন্টিকে বলতে থাকে যখন লিংশাও একা ছিল তখন লি জিনজিয়ানের বাবা তাকে দেখাশোনা করেছে, কিন্তু তার বিনিময়ে তারা অনেক টাকা নিত, এতে তাদের অনেক বেনিফিটও হতো। এই কথা শোনার পরে নিজের রুমে এসে কেমন আনমনেই কাঁদতে থাকে লি জিনজিয়ান, কারণ তারা তো এভাবে বড়ই হয়নি, তাই না? ঠিক তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে লিংশাও চলে আসে। লিংশাও জানতো তার মা এখানে এসেছে। সে এসে যখন দেখে যে কান্না ভরা চোখে তাকিয়ে আছে তার দিকে লি জিনজিয়ান, তখন সে জিনজিয়ানকে কিছু না বলে তার মায়ের রুমে আসে আর বলে, তুমি জিনজিয়ানকে কি বলেছো? তার মা বলে, কই আমি তো কিছুই বলিনি। সে বলে যে তাহলে জিনজিয়ান নিজের রুমে যেয়ে কেন কাঁদছে? জিনজিয়ান তাকে আটকানোর জন্য দৌড়ে এখানে চলে আসে। তখন লিংশাওয়ের মা বলে, ঠিক আছে, আজকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি লিংশাওকে কি বলেছো? আমি তোমাকে কি বলেছি? আর তখন তাদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর লিংশাও বলে, তুমি অনেক ছোটবেলায় আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে, তবে এখন কেন তুমি আমার লাইফের মাঝখানে বারবার চলে আসছো? তখন তার মা বলে, তুমি ওই নেইবারদের এত বেশি ভালোবাসেন যেটা তুমি তোমার মাকেও বাসো না কেন?
লিংশাও খুব চিৎকার করে বলে, কারণ তারা আমাকে ভালোবাসে, তুমি কখনো আমাকে ভালোবাসোনি, তুমি কেন আমাকে ভালোবাসোনি বলো। আর এটা নিয়ে তাদের দুজনের ভিতরে খুব ঝগড়া শুরু হয়ে যায় ওখানে। আর বলে যে লি জিনজিয়ান সবসময় আমার কমফোর্ট জোন, আমি ওর সঙ্গেই থাকবো সবসময়। এটা বলে তার হাত ধরে নিয়ে ওখান থেকে নিজের রুমে চলে আসে আর জিনজিয়ানকে জড়িয়ে ধরে। লিংশাওয়ের মনে হচ্ছিল তার মা থাকা মানে একদম তার সামনে নরক থাকা। এদিকে আমরা তাংচানকে দেখতে পাই যে কাজের সূত্রে আবার জুয়াং বেয়ের সঙ্গে কথা বলছিল। জুয়াং বেয়ের একটা বন্ধু তাকে একটা ড্রামার অফার করেছিল। আসলে সে তো অ্যাক্ট্রেস হতে চায়, কিন্তু বারবারই সে ফেল হয়ে যাচ্ছিল। তবে এবার শেষ পর্যন্ত সে সাকসেসফুল হয়ে যায়। এর পরের দৃশ্যে আবার আমরা দেখতে পাই যিশু এবং জিনজিয়ান কথা বলছিল। তারা কথা বলছিল এটা নিয়ে যে জিনজিয়ানের বাবা এখনো যিশুর মাকে মনে মনে অনেক পছন্দ করে, তবে আমরা তো বড় হয়ে গিয়েছি, আমরা কেন তাদের দুজনের বিয়ে দিচ্ছি না? তারা যেহেতু একে অপরকে দীর্ঘদিন ধরে পছন্দ করে, আমরা চেষ্টা করব তাদের বিয়ে দিতে। আর জিনজিয়ান যিশুকে বলে, তুমি প্লিজ আমার সঙ্গে কাল যাবে, আমরা বাবাকে ফলো করব, দেখবো তোমার মা এবং আমার বাবা ডেট করছে কিনা। এদিকে আবার মিয়ংওকে দেখতে পায় যে একদিন জুয়াং বেয়ের সঙ্গে খুব খারাপভাবে তাকে রিজেক্ট করে চলে এসেছিল, তার জন্য আজকে সরি বলতে আসে। সে তার সঙ্গে সরি বলে তাকে শুধু বন্ধু হয়ে থাকতে বলে, তাদের ভিতরে সম্পর্কটা ভালো হয়ে যায়। পরের দৃশ্যে লি জিনজিয়ানের বাবা খুব সেজে গুজে আবার যিশুর মায়ের সঙ্গে দেখা করতে একটা বুক স্টোরে এসেছিল। তারা নিজেদের ভিতরে খুব ভালো কথা বলছিল, এতে বোঝাই যাচ্ছিল তারা ডেট করতে এসেছে, কারণ একে অন্যের পছন্দ সম্পর্কে তারা জিজ্ঞেস করছিল। আর পেছন থেকে আমরা দেখতে পাই এখানে ওরা দুই ভাই বোন চুপি চুপি এদেরকে ফলো করছিল। জিনজিয়ান বলে, চলো আমরা তাদের সামনে যেয়ে বলে দিব যে কোইন্সিডেন্সলি আমাদের দেখা হয়ে গিয়েছে। এটা নিয়ে যখন তারা টানাটানি করছিল তখন তারা তাদের মা বাবার সামনে ধরা পড়ে যায়। আর এখন চারজন মুখোমুখি। যিশুর মা বুঝতে পারে যে তারা আসলে তাদের সম্পর্কে অনেক কিউরিয়াস এবং সবকিছু জানতে চায়, তাই যিশুর মা বলে দেয় যে আমরা ডেট করছি। এরপরের দৃশ্যে দেখি যে লিংশাওয়ের মা একটা বাড়িতে সেটেল হয়ে গিয়েছিল, লিটল অরেঞ্জও সেখানে ছিল। আর তাদের বাড়িতে আজকে লিংশাও এবং তার একজন কলিগকে দাওয়াত করেছিল লিংশাওয়ের মা, এবং এই কলিগের নাম ফাং জিশি। এই মেয়েটিকে সে কেন দাওয়াত করেছিল তা লিংশাও খুব ভালোভাবে বুঝতে পারছিল, কারণ সে চাইছিল যে লিংশাওয়ের সঙ্গে ওই মেয়েটিকে বিয়ে দিতে। এবার লিংশাও বলে যে তুমি কেন আমার জীবনে এভাবে ইন্টারফেয়ার করছো, তুমি যখন জানোই আমার একজন গার্লফ্রেন্ড আছে, এসব বোরিং জিনিস করা থেকে তুমি বিরত থাকো। তখন তার মা বলে, আমি জিনজিয়ানকে হেট করি, আমি অনেক চেষ্টা করেছি তাকে লাভ করার, কিন্তু আমি করতেই পারিনি। তুমি দুনিয়ার যে কোনো মেয়েকে বিয়ে করো, শুধুমাত্র জিনজিয়ান ছাড়া। তখন খুবই রেগে যায় লিংশাও আর সেখান থেকে চলে আসে। লিংশাওয়ের মা ফাংজিশিকে বলে, তুমি অনেক সুন্দর, আমি তোমাকে অনেক পছন্দ করি। ফাংজিশি বলে, আন্টি আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, তবে জিনজিয়ান আরও সুন্দর মেয়ে, আর আমি এখন লিংশাওকে জাস্ট আমার ছোট ভাইয়ের মতো দেখি, তাই আপনি যেটা ভাবছেন সেটা হবে না। আমি মনে করি ওরাই ওদের নিজেদের ডেস্টিনি, আর তাছাড়া ছোটবেলা থেকে ওরা অনেক কষ্ট করে মানুষ হয়েছে। আর যদি আপনি পড়তে চান তবে আপনাকে আমি একটা আর্টিকেল দেখাতে পারি। আর তার ফোনে একটা আর্টিকেল সেন্ড করে যায়, যে আর্টিকেলটা ভাইরাল হয়েছিল। ছোটবেলায় তারা একসঙ্গে বড় হয়েছে সেসব কথাই লেখা ছিল। আসলে অনেক মন খারাপ ছিল লিংশাওয়ের, তাই সে তার বাবার সঙ্গে ডিনার করতে আসে। তার বাবা তাকে সান্ত্বনা দেয়। নেক্সট দৃশ্যে দেখতে পায় অনেক বৃষ্টি হচ্ছিল। সব থেকে যিশু তখন কেবল ফিরবে, বৃষ্টি হয়, ছাতা না থাকায় সে দেখে তার মা ছাতা নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। সে তো খুবই খুশি হয়, কারণ সে সবসময় চাইতো তার মা তাকে এভাবেই সবসময় কেয়ার করুক। এদিকে লিংশাওয়ের মা সেই পোস্টটা পড়তে থাকে, যেখানে তার পুরাতন কথা মনে পড়ে যায়। যখন তার বাবা এবং মা সম্পর্কে ছিল, তখন দেখা যায় যে লিংশাওয়ের উপরে তারা অনেক নির্যাতন করত, বিশেষ করে তার মা তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত। আর একদিন হঠাৎ করে লিংশাওকে রেখে সে চলে যায়। আবার যখন সিঙ্গাপুরে তার মাকে দেখাশোনা করার জন্য গিয়েছিল লিংশাও, তখনও একদম নরক যন্ত্রণা দিয়েছে তাকে। যতবার জিনজিয়ানের কাছে সে সুখী হতে চেয়েছে, ততবার তার মা বাধা হয়ে দাঁড়িয়েছে। আর তারপরে সে লিংশাওকে ফোন দেয়। তখন লিংশাওয়ের বাবা ফোনটা ধরে আর বলে, তুমি এবার অন্তত ওকে ক্ষমা করো, এবার ওকে একটু ছেড়ে দাও, ওকে একটু বাঁচতে দাও। এদিকে তার মায়ের কিন্তু খারাপ লাগছিল বলেই ফোন দিয়েছিল। অন্যদিকে যিশু খুবই খুশি ছিল। সে জোরে জোরে বলতে থাকে, বলো তো কালকে রাত্রে আমি ছাতা নিয়ে যাইনি, তবুও আমি কেন বৃষ্টিতে ভিজেনি? কে আমাকে পিক করতে এসেছিল? তখন জিনজিয়ান জোরে জোরে বলতে থাকে, জানি জানি তোমার মা, এতে আনন্দিত হওয়ার কি আছে? এদিকে আমাদের মন খারাপ আর তুমি এর ভিতরেই নিজের আনন্দ জাহির করে বেড়াচ্ছ। আর তখন লিটল অরেঞ্জ কাঁদতে কাঁদতে আসার পরে যে মা গতকাল রাত্রে আমাদের ছেড়ে চলে গিয়েছে। এতে লিংশাও অবাক হয়ে যায়, আর দেখা যায় সে একটা লাস্ট লেটার লিখে গিয়েছে। যে লেটারে সে লিখে গিয়েছে যে সে লিংশাওকে অনেক বেশি ভালোবাসতো, তবে তার ভালোবাসা ছিল অনেক সেলফিশ, যার জন্য সে তার জীবন থেকে সরে যাচ্ছে। তার মনে হয় লিংশাওয়ের চারপাশে থাকা মানে লিংশাওয়ের ক্ষতি করা। সে বলে, 20 বছর আগে আমি আমার বাচ্চা মেয়েটাকে হারিয়েছি, তারপরে আমার অ্যাক্সিডেন্ট হলো, আমার মা মারা গেল, আমার হাজব্যান্ড চলে গেল, একই সঙ্গে আমার পা দুটো চলে গিয়েছে। আমি আর হারাতে চাই না, আর সব থেকে যেটা আমি হারাতে চাই না সেটা হলো লিংশাও, তুমি। তাই আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি।
আর লি জিনজিয়ানের সঙ্গে তুমি ভালো থাকবে। জিনজিয়ানকে আমি সহ্য করতে পারতাম না, কারণ ওকে দেখলেই আমার পূর্বের কথা মনে পড়তো। এটা লিখে উনি একবার লিটল অরেঞ্জকে দেখে এখান থেকে সোজা চলে গিয়েছিল আর বলে গিয়েছিল, আমি তোমার মা হওয়ার যোগ্য নই। এরপরে দেখি তার মাকে তারা খুঁজে পেয়েছিল। তার মা ডুবে মরতে চেয়েছিল, কিন্তু কিছু জেলে তার মাকে উদ্ধার করে এবং শীঘ্রই তার মা সুস্থ হয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে আর চায়নাতে থাকবে না, বরং সিঙ্গাপুরেই ফিরে যাবে। যাওয়ার আগে সে লি জিনজিয়ানকে বলে যে আমি আসলে তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, আমি জানি তোমরা ভালো থাকবে। লিটল অরেঞ্জ দুই ভাইকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাদের দুজনকেই খুব মিস করব। লি জিনজিয়ানকে লিংশাওয়ের মা বলে, এবার আমি সত্যি সত্যি লিংশাওকে তোমার হাতে দিয়ে গেলাম, তোমরা একে অপরের প্রতি যথেষ্ট যত্নশীল হবে এবং ভালো থাকবে। এরপরে তার মা তার মেয়েকে নিয়ে চলে যায়। ওরা তিন ভাই বোনও আজকে খুবই খুশি ছিল, কারণ তাদের পরিবারে আজকে খুশির কিছু একটা হতে যাচ্ছে। এরপরে দেখা যায় যে জিনজিয়ানের বাবা একটা স্যুট পরে বের হয়ে আসে, আর অন্যদিকে নিজের মাকে নিয়ে যিশু যাচ্ছিল একটা স্টুডিওতে, কারণ আজকে যিশুর মায়ের সঙ্গে জিনজিয়ানের বাবার বিয়ে হওয়ার কথা। অবশেষে তারা একটা পরিবার হবে এবং তারা সবাই মিলে একটা ফ্যামিলি ফটোও তুলতে আসে। এখানে জিনজিয়ান যিশুর মাকে জড়িয়ে মা বলে ডেকে ওঠে। এভাবেই ভীষণ সুন্দর একটা হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়ে যায় এই ড্রামাটি। আশা করি ড্রামাটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে, ভালো লাগার মতোই ড্রামা এটি, কারণ এখানে একটা ফ্যামিলির যত দুঃখ যন্ত্রণা যত জটিলতা সব কিছু উঠে এসেছে। একই সঙ্গে ভালোবাসা বন্ধন এটা যে কতটা অটুট হতে পারে এটা দেখানো হয়েছে। আর আমার মনে হয় যে পরিচালক একদম সঠিক এন্ডিং দিয়েছে। একদিকে যেমন লিংশাওকে দিয়েছিল লি জিনজিয়ানের, তেমনি যিশুর মা এবং জিনজিয়ানের বাবার বিয়ে হয়ে তারা একদম ভাই বোন হয়ে গেল। একদম পারফেক্ট এন্ডিং হয়েছে বলে আমি মনে করি। তো আপনাদের ড্রামাটি কেমন লাগলো তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর যদি কেউ এই ধরনের কোনো ড্রামার সন্ধান জেনে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন নিজের চারপাশকে, নিজের আপন মানুষগুলোকে, সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকবেন। তো আজ এই পর্যন্ত এই ড্রামাটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।